আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। সৃজন এলিজা শেখ অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। রিমঝিমের এই কেমন অদ্ভুত ব্যবহার। রিমঝিমের চিৎকারে নাজমা বেগম স্মৃতিও দৌড়ে হম্বিতম্বি করে এই রুমে চলে আসে। খাবারের প্লেটটা ফেলার কি দরকার ছিল? কোনো সমস্যা হয়েছিল কি? আমি এই বাড়িতে থাকবো না, আমাকে তোমরা নিয়ে যাও। আমি এখানে থাকতে চাই না, এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তা না হলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। এমন হুমকিতে সবাই থমথম খেয়ে যায়। এত চেষ্টার পরেও যে কথাই বলতে চাইতো না, সে আজ এত ভায়োলেন্ট হয়ে কথা বলছে। যাকে আমরা মনে করেছিলাম মানসিক রোগী, সে তো একদম ঠিকঠাক কথা বলছে, কিন্তু এত রেগে আছে কেন এটা সবাই বুঝতে পারছে না। আম্মু, তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো? এলিজা শেখ গম্ভীর গলায় উত্তর দেয়, ঠিক আছে নিয়ে যাব। আজকেই আমি যেতে চাই। আজকে মানে আজকেই। ঠিক আছে, আজকে নিয়ে যাব। রিমঝিম শেখ বাড়িতে চলে গেছে আজ একদিন হলো। নাজমা বেগম স্মৃতি আফতার তালুকদার আজ দুপুরে গিয়ে দেখে এসেছে, তবে সৃজন এখনো যায়নি। সৃজন উদাস হয়ে ঘর অন্ধকার করে বসে সিগারেট টানছে আর রিমঝিমের কথাই ভাবছে। অতীতের সাথে বর্তমানকে যেন মেলাতেই পারছে না। কি ছিল আর এখন কি হলো? রিমঝিমের চোখে নিজের জন্য বিরক্তি দেখেছে। না চাইতেও তাদের দুজনের মধ্যে এক পাহাড় সমান দূরত্ব বেড়ে গেছে। তাকে ছাড়া পাগল পাগল হয়ে গেছে। না পারছে তার কাছে যেতে, না পারছে তাকে ছাড়া থাকতে। এতদিনের কষ্টের পরও সুখ নামক বস্তুটা সৃজনকে ধরা দিতেই চাইছে না। কলিং বেল বেজে উঠলে এলিজা শেখ দরজা খুলে দেয়। সামনে সৃজনকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হয়। কোনো কথা না বলে সৃজন সোজা রিমঝিমের রুমে অগ্রসর হয়। ধীর পায়ে রুমে প্রবেশ করে। রিমঝিম জানালার পাশে হুইল চেয়ারে বসে আছে, দৃষ্টি বাহিরের বাগানের দিকে। রুমে কারো পায়ের শব্দ শুনে পেছনে তাকায়। সৃজনকে দেখে মুখের এক্সপ্রেশন পাল্টে যায়। আপনি কেন এখানে এসেছেন? তোকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই এসেছি। আপনি আর এখানে আসবেন না। আর হ্যাঁ, আমি আপনাকে খুব শীঘ্রই ডিভোর্স দিতে চাই। আচমকা এহেন কথায় সৃজন শক্ট হয়ে যায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মুহূর্তেই রিমঝিমকে জড়িয়ে ধরে ধরা গলায় বলে, তুই এমন কথা কেন বলছিস? আমি তো তোকে কখনোই ডিভোর্স দেব না। প্লিজ এমন কথা বলিস না, অনেক কষ্ট লাগে এই বুকে। হঠাৎই রিম কেঁদে ওঠে। সৃজন ভরকে গিয়ে দ্রুত রিমকে ছেড়ে দেয়। দেখুন না, আমার হাতটা কাজ করে না, আমার পা কাজ করে না। আমি নিজের হাতে খেতে পারি না, নিজের পায়ে হাঁটতে পারি না। আমি পঙ্গু হয়ে গেছি, আমি অচল হয়ে গেছি। আমি আপনার জীবন থেকে বোঝা হতে চাই না। সৃজন আবার জড়িয়ে ধরে। পাগলি একটা! কে বলেছে তুই নিজের হাতে খেতে পারবি না, নিজের পায়ে হাঁটতে পারবি না? আমি তোকে সুস্থ করব। তোকে সুস্থ করার জন্য যা যা করতে হয় সব করব। তবুও শান্ত হ। রিমঝিম কিছু না বলে সৃজনের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। সৃজন আবার জড়িয়ে ধরে। পাগলি একটা! কি বলছে তুই নিজের হাতে খেতে পারবি না, নিজের পায়ে হাঁটতে পারবি না? আমি তোকে সুস্থ করব। তোকে সুস্থ করার জন্য যা যা করতে হয় সব করব। তবুও শান্ত হ। রিমঝিম কিছু না বলে সৃজনের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। সৃজনও কাঁদতে দেয়। কাঁদুক, প্রাণ খুলে কাঁদুক, এতে মনটা হালকা হবে। এভাবে কাঁদতে কাঁদতে কতটা সময় চলে যায় তা দুজনেরই জানা নেই। এখন হিচকি তুলে তুলে কাঁদছে। চোখের পানিতে সৃজনের শার্ট ভিজে জবজবে হয়ে গেছে। কিছু সময় পর যখন রিমঝিমের কোনো সারা শব্দ পায় না, তখন বুকের দিকে তাকায়। বুকের মাঝেই ঘুমিয়ে পড়েছে। মুখের আদলটা একদম বাচ্চাদের মতো। বাম হাতে শার্ট খামচে ধরেছে। অতিরিক্ত কান্নার কারণে নাকের ডোকা লাল টকটকে হয়ে উঠেছে। দেখতে অবশ্য মায়াবী পরীর মতোই সুন্দর লাগছে। মেয়েরা কান্না করলে দেখতে খারাপ লাগে না, বরং একটু বেশিই সুন্দর লাগে। প্রেয়সীর এতটা কাছাকাছি থাকতে সৃজনের বেশ ভালোই লাগছে। বলতে গেলে একটা অন্যরকম অনুভূতি, যে অনুভূতিটা একান্তই প্রিয় মানুষটার জন্য ফিল হয়। এই ফিলটা প্রত্যেকবার রিমঝিম কাছে থাকলেই হয়। হৃদয়ের মাঝে এক বুক প্রশান্তি বয়ে যায়। কলিজার ছটফটানি এক নিমিষেই গায়েব হয়ে যায়। মন চাচ্ছে এভাবেই তোকে বুকে নিয়ে সারা জীবন পার করি। আমার মায়া রানী, তুই এতটা কষ্টে থাকলে আমার যে ভালো লাগে না, বুকে ব্যথা লাগে। তোর কান্না আমাকে অস্থির করে তোলে। একবার তুই ভালো হয়ে যা পাখি, তোকে যত্ন করে আগলে রাখবো, আর কোনো কষ্ট পেতে দেব না। রিমঝিমকে হুইল চেয়ার থেকে সাবধানে তুলে বিছানায় শুইয়ে দেয়। বাম হাতে এতটাই শক্ত করে শার্ট খামচে ধরেছে, ছাড়ানোই যাচ্ছে না। আস্তে আস্তে হাতের মুঠো থেকে হাত ছাড়িয়ে গায়ে কম্বল মুড়িয়ে দেয়। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে বিছানায় বসে রিমঝিমের মুখে তাকায়। চিন্তারা মাথায় তাড়া করতে শুরু করে। কিভাবে রিমঝিমকে সুস্থ করে তুলবে? এটা তো নিশ্চিত সুস্থ হতে সময় লাগবে, কিন্তু এতটা সময় রিমঝিম কিরকম পাগলামি করতে পারে, এটাই টেনশনের বিষয়। একটু আগেই আসরের আজানের প্রতিধ্বনি হয়েছে। সৃজন মসজিদ থেকে নামাজ আদায় করে আনমনে হেঁটে আসছে। বিষণ্ণ মনে এক পা দুপা করে পা ফেলছে। হঠাৎ করে পেছন থেকে কেউ শার্ট টেনে ধরে। ভোরকে গিয়ে পেছনে তাকাতেই কাউকে দেখতে পায় না। এই যে আঙ্কেল, উপরে কি দেখছেন? নিচে তাকান। নিচে তাকাতেই কুচকে যাওয়া কপাল আরো কুচকে যায়। একটা ছোট্ট বাচ্চা ছেলে, বয়স সম্ভবত 5। এই পিচি, তুমি একা একা রাস্তায় কি করছো? আপনি কি করেন? দেখতে পাচ্ছেন আমার হাতে ফুল? তা তো দেখতেই পাচ্ছি, হয়তো কারো বাগান থেকে চুরি করে এনেছো। আস্তাগফিরুল্লাহ, ওইসব পচা কাজ আমি করি না। আম্মা বলেছে চুরি করা পচা কাজ। মন খারাপের মাঝেও সৃজনের মুখে হাসি ফুটে ওঠে। ও বাবা, কি তেজ! নাম কি তোমার? মারুফ। ফুল নিয়ে রাস্তায় একা একা কি করছো? ও আঙ্কেল, আপনার মাথায় কি বুদ্ধি নেই? বুঝতে পারছেন না কি করছি?
আসলেই তো, এতগুলো ফুল হাতে রাস্তায় দাঁড়িয়ে মানুষ তো ফুলই বিক্রি করবে। তোমার সাথে কেউ নেই? আছে, এইদিকে আম্মাও ফুল বিক্রি করছে। ফুল নিলে নেন, না হলে নিয়েন না। কত প্রশ্ন করেন আপনি? ও সরি, এগুলো ফুল কত? একটা 20। তুমি একটা কাজ করো, সবগুলো ফুলই আমাকে দাও, তাহলে তোমাকে কষ্ট করে রাস্তায় রাস্তায় আর ঘুরতে হবে না। সত্যি বলছেন? খুশিতে ছেলেটার মুখের হাসি আরো চওড়া হয়। কি সুন্দর আনন্দের ছাপ সারা মুখে ফুটে উঠেছে। সবগুলো ফুল এক হাতের বাহুতে চাপটে ধরে ওয়ালেট বের করে। ওয়ালেটে সবগুলো নোট হাতে ধরিয়ে দেয়। এতগুলো টাকা দেখে ছেলেটা থমথমে খেয়ে সৃজনের দিকে তাকায়। আঙ্কেল, এতগুলো টাকা তো হয়নি, সব টাকা রেখে দাও, দ্রুত আম্মার কাছে চলে যাও, ঠিক আছে? তোমার আম্মাও খুশি হবে। সৃজনের কথার বিপরীতে অবাক চোখে তাকায়, তারপর আবার খুশিতে দৌড়াতে দৌড়াতে উল্টো ঘুরে চলে যায়। সৃজন উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটা ধরে, ফুল হাতে বাড়ির ভেতরে প্রবেশ করে। এলিজা শেখ সৃজনকে দেখেই কাছে আসে। দুপুরে তো খাওনি, খাবার খাবে, এসো। আচ্ছা, খাবার বেড়ে দাও, একটু বেশিই করে দিও। আচ্ছা ঠিক আছে। সৃজন উপরে চলে আসে। রুমে ঢুকতেই রিমঝিমকে ঝিম মেরে বসে থাকতে দেখে। এখনই বোধহয় ঘুম থেকে জেগেছে। সৃজনকে দেখে রিমঝিম গাল ফুলিয়ে হেসে ওঠে, চোখে মুখে ফুটে ওঠে আনন্দের ঝলক। রিমঝিমের হাসি মাখা মুখ সৃজনের ঠোঁটেও খুশি এঁকে দেয়। এই হাসি যে কতকাল পর দেখলো, কি নিষ্পাপ চাহনি, বুক ভরা হাসি, মন ভালো করে দেওয়ার মতো। আগে থেকে আরো ভালো লাগা কাজ করে, মনটা অনেক হালকা লাগছে। বিছানায় বসে রিমঝিমের দুহাত তুলে হাতের মুঠোয় নেয়। এখন কেমন লাগছে? ভালো লাগছে। বিছানার সাইড থেকে ফুলগুলো নিয়ে রিমঝিমের সামনে তুলে ধরে। আমার ফুলের জন্য কয়েকটা ফুল, তবে তোমার সৌন্দর্যের কাছে এটা নিতান্তই তুচ্ছ। এতগুলো লাল গোলাপ দেখে রিমঝিমের হাসি চওড়া হয়। বিনা বাক্য সযত্নে বাম হাতে ফুলগুলো তুলে নেয়। তবে সবগুলো ফুল নিতে পারে না, কয়েকটা পড়ে যায়। পড়ে যাওয়া ফুল থেকে দুটো গোলাপ সৃজন তুলে নেয়। কাটার পাতা ছাড়িয়ে রিমঝিমের মাথার ডান পাশের চুলে গুজে দেয়। আটকাতে না পারলে ড্রেসিং টেবিল থেকে ক্লিপ এনে ধৈর্য নিয়ে মাথায় সেট করে নেয়। এবার ঠিকঠাক আছে, অনেক সুন্দর লাগছে। ফুল সুন্দর লাগছে, আমায় সুন্দর লাগছে না? সৃজন রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, নিজের ফেসটা দেখেছিস কেমন লাগছে? না। নিজের ফেস কিভাবে দেখবো? 1 মিনিট। ফোন বের করে কয়েকটা ছবি তুলে এরপর রিমঝিমের সামনে ধরে। এলোমেলো চুল, কানের পাশে লাল টকটকে গোলাপ, দুর্বল চোখের চাহনি, এইটুকুতেই সৌন্দর্য ফুটে উঠেছে। দেখেছিস কতটা সুন্দর আমার বউ? একদম লাল টমেটো, যাকে দেখলেই আমার খেতে ইচ্ছে করে। কি তার সৌন্দর্যের বাহার! তাকে দেখলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। কত কষ্টে যে কন্ট্রোল ধরে রাখি। লজ্জায় রিমঝিমের মুখ নুয়ে যায়, চোখের দৃষ্টি নিচে নামিয়ে রাখে। বাম হাতে চাদর খামচে ধরে কচর মচর করতে শুরু করে। সাথে লজ্জায় তো একেবারে শেষ। সৃজন যে এমন করে বলবে তা কল্পনাই করতে পারেনি। আগে থেকে কতটা পাল্টে গেছে। কি হলো, এভাবে লাল টমেটোর মতো ফুলছিস কেন? আবার লজ্জাও পাচ্ছিস? কোথায় লজ্জা পাচ্ছি? ফুলতে ফুলতে এত সুন্দর লাল টমেটো হয়েছিস, এখন তো মন চাচ্ছে তোকেই খেয়ে ফেলি। এটা আমাদের পরিবারও সম্পন্ন হয়ে যাবে। কি বলিস, শুরু করবো? কথাটা বুঝতে এবার আরো বেশি লজ্জা পায়। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। হায় মাবুদ, উনার কি মাথার সমস্যা হলো? কি লজ্জাটাই না দিচ্ছে। সৃজন ভূতের মতো রিমঝিমের সামনে আসে, চমকে গিয়ে একটু পেছনে ঝুঁকে যায়। সৃজন একটু একটু করে ঝুঁকলে রিমঝিম পেছাতে চেষ্টা করে। কি হলো পাখি, এমন ভয় পাচ্ছিস কেন? তাহলে শুরু করা যাক। ভয় পেয়ে দ্রুত উচ্চারণ করে, না না না। ভয় চোখ বন্ধ করে নেয়। বেশ কিছু সময় যাওয়ার পরও সৃজনের কোনো সারা শব্দ পায় না, তাই চোখ খুলে তাকায়। কিন্তু সৃজন তো রুমে নেই। কোথায় গেল উনি? নেই এতে স্বস্তির শ্বাস ফেলে। ভালোই হয়েছে উনি নেই, উনি থাকলে আরো লজ্জা লজ্জা লাগবে। একটু পর খাবার হাতে সৃজন রুমে প্রবেশ করে। টেবিলের উপর পানির জগ রেখে রিমঝিমের সামনে বসে। এক মুহূর্তেই আমাকে মিস করছিলি বুঝি? হা কর, খাইয়ে দিচ্ছি, দ্রুত খেয়ে নে। সৃজন ভাত মেখে রিমঝিমকে খাওয়াতে শুরু করে। রিমঝিমও বিনা বাক্য ব্যয় খেতে শুরু করে। মুখটা এমন করে রেখেছিস কেন? একটু আগে তো হাসছিলি, আদর করি না বলে মন খারাপ করেছিস? রিমঝিম চট করে মাথা তুলে, তৈরি করা উচিত তানিয়া। মেঘালয়ের সঙ্গে আলোকে মানাবে না এটাই তো বলতে চাইছো তুমি। জীবন সঙ্গীর গায়ের রং কালো ফর্সা এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে জীবন সঙ্গী কেমন, সে কতটা আপন হতে পেরেছে, সে কতটা লয়াল, সে কতটা এফোর্ট দিচ্ছে। মাহারিনের কথা শুনে তানিয়া মেকি হাসি দিয়ে বলল, কিন্তু একটা লো ক্লাস ফ্যামিলির মেয়ে আর যাই হোক হাই ক্লাস ফ্যামিলির বউ হতে পারে না। কোথায় সে আর কোথায় আমরা? আপনি কিভাবে ভাবলেন আমরা আপনার সব ব্যাপারে সহমত প্রকাশ করব? ব্যাপারটা যদি মেঘালয় আর আমার মাঝে থাকতে দাও তাহলে বেটার হতো তানিয়া। তোমাকে আমি কিছু বলতে চাই না, কারণ তুমি এখন আমার ছেলে বউ। তবু আজ বলতে বাধ্য হচ্ছি, তুমি আমার ছেলের বউ হয়ে কদিন এই বাড়িতে ছিলে? কতদিন তুমি ছেলের বউ হিসেবে দায়িত্ব পালন করেছো? তুমি এত বড়লোক বাড়ির মেয়ে, তবুও কেন আমি তোমার কাছে সংসারের বোঝা চাপিয়ে দিয়ে শেষ বয়সে একটু শান্তি, একটু অব্যাহতি নিতে পারছি না? মাহারিনের কথা শুনে আপাতত সবাই স্তব্ধ। মেঘালয় 2 হাত দিয়ে তার কপালের চুলগুলো পেছনের দিকে সরিয়ে দিল। তারপর 2 হাতের উপর থুতনির ভর রেখে উদাস হয়ে কিছু একটা ভাবতে লাগলো।
এদিকে তানিয়া বিস্মিত হয়ে গেল। মাসফি বুঝতে পারল পরিস্থিতি অন্যদিকে গড়াতে পারে, তাই তানিয়ার হাত ধরে সেখান থেকে চলে যাওয়ার জন্য তানিয়াকে বারবার অনুরোধ করে। কিন্তু তানিয়া নাছোড়বান্দা। তো আপনি এখন কি চাইছেন? আমার ক্যারিয়ার ছেড়ে এসে আপনার সেবা করি, আপনার সংসার সামলাই? আমি তো একবারও বলিনি তুমি তোমার ক্যারিয়ার ছেড়ে এসো। তুমি আমার সেবা করবে না, ইটস ওকে। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আমার সংসার দেখে রাখতে পারবো। কিন্তু আমারও তো শখ আছে। তিনটা ছেলে আমার। বড় ছেলেকে বিয়ে করিয়ে ভালো করে 1 মাসও ছেলের বউয়ের সঙ্গে থাকতে পারলাম না। কাব্যকে বিয়ে করালাম। কাব্য আর ইতি দুজনে স্কলারশিপ পেয়েছে, চলে যাবে পোল্যান্ডে। মেঘালয় সারাদিন মেডিকেলে পড়ে থাকে। আমার একা বাড়িতে দম বন্ধ হয়ে আসে। একাকে সময় না কাটলে কোনো আত্মীয়ের বাড়ি চলে যান। আর যদি ভেবেই থাকেন মেঘালয়কে বিয়ে করাতেই হবে, তাহলে আলোকে নয় অন্য কাউকে দেখুন মেঘালয়ের জন্য। তানিয়া, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি এখনো বেঁচে আছি। আমার ছেলের ভালো মন্দ আমাকে বুঝতে দাও। মাহারিনের কথা শুনে মাসফি এবং তানিয়া দুজনেই উঠে চলে গেল। মেঘালয় দীর্ঘশ্বাস ফেলল, তারপর মাহারিনের পায়ের কাছে বসলো। মাহারিনের হাঁটুতে মাথা ঠেকিয়ে বলল, মা তুমি কি চাও? আলোকে তোর বউ হিসেবে দেখতে চাই। আমার ঘরে আলোর পদচারণ দেখতে চাই। খুব কি বেশি কিছু চেয়ে ফেলেছি আমি তোর কাছে মেঘালয়? মেঘালয় মাহারিনের হাঁটুতে মাথা রাখা অবস্থায় হুট করে চোখের পানি ছেড়ে দিল। মাহারিন হাঁটুতে ভেজা অবস্থা টের পেয়ে মেঘালয়ের মাথা হাত রেখে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কাঁদছিস কেন পাগল ছেলে? তুমি কি ভাবছো মা? তুমি কি ভাবছো তুমি চলে গেলে আমি নিঃসঙ্গ হয়ে পড়বো? আমার অবর্তমানে কে আছে তোকে দেখে রাখার? মাসফি তার পরিবার নিয়ে ব্যস্ত, কাব্য থাকবে না দেশে। আর তুই একা কি করবি? তোকে বিয়ে করিয়ে মরতে পারলেই আমার শান্তি রে মেঘালয়। এদানিং তোর বাবা আমাকে রোজ রাতে এসে স্বপ্নে দেখা দেই, আমাকে তার সঙ্গে নিয়ে যেতে চাই। আমি নিষ্ঠুরের মতো তোর বাবাকে বারবার ফিরিয়ে দিই, তাকে মিষ্টি সুরে বকা দিই, বারবার বলি মেঘালয়ের আমি ছাড়া আর কে আছে? ওর একটা ব্যবস্থা করি, তারপর তোমার হাত ধরে চলে যাব। তুমি যেদিকে যেতে বলবে সেদিকে যাব। মেঘালয় মাহারিনের হাত শক্ত করে চেপে ধরে তারপর কান্না ধরা গলায় বলে, তুমিও পাষাণ। বাবা তো চলে গেল, এখন তুমিও পালিয়ে যাওয়ার পায়তারা করছো। কেন করছো এমন? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? তোমার মেঘালয়ের তুমি ছাড়া কে আছে? মাহারিন নিজেকে শক্ত রাখলো, কিন্তু ভেতরটা যে কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মৃত্যু হুট করে এসে যদি তাকে গ্রাস করত, কিন্তু সেই সৌভাগ্য কি তার আছে? রোজ রোজ একটু একটু করে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে। মেঘালয় এবার মাহারিনের হাত ধরে মাহারিনের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। তোমার লিউকোমিয়া মাত্র স্টেজ 2-তে আছে। চিকিৎসা করলে তুমি সুস্থ হয়ে যাবে মা। শরীরের রোগ মানুষকে যতটা কাবু করে তার চেয়েও বেশি কাবু করে মনের রোগ। তুমি তোমার মনকে বোঝাও, তুমি পারবে রোগকে জয় করতে। তোমার কিছুই হয়নি, চিকিৎসা বিজ্ঞান এখন কতটা এগিয়ে গেছে। ইউ উইল বি ফাইন, ডোন্ট ওয়ারি। মাহারিন মনে মনে হাসে মেঘালয়ের কথা শুনে। মাহারিন জানে তিনি আর কখনোই সুস্থ হতে পারবেন না, তবুও যেন মেঘালয়কে খুশি করার জন্য বলল, এই জন্যই তো বলছি আলোকে এনে দে, ওকে দেখলে আমি সুস্থ হয়ে যাব। মা, আলো কোনো খেলনা নয় যে ওকে চাইলেই কিনে নিয়ে আসবো। সে একজন মানুষ, তার চাওয়া পাওয়া আছে নিশ্চয়ই। আলোর চাওয়া পাওয়া আছে কি নেই আমি বুঝবো। আগে তুই বল, তুই আগে বল, তুই আলোকে পছন্দ করিস? 2বার দেখা হলো মাত্র, তখন কি আর ওকে স্ত্রী বানানোর চোখে দেখেছি নাকি? মেঘালয়ের দুষ্টুমি সুরে বলা কথাগুলো শুনে মাহারিন হাসতে হাসতে বলল, পাজি ছেলে। মেঘালয় মুগ্ধ হয়ে তার মায়ের হাসি দেখল। কতদিন পর তার মাকে এভাবে হাসতে দেখছে। এমন সময় মেঘালয়ের মোবাইল ফোনে কল আসে। মেঘালয় কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ কিছু একটা বলতেই মেঘালয় সিরিয়াস ভঙ্গিতে জবাব দিল, আমি আসছি। মেঘালয় উঠে দাঁড়ালো, তারপর মাহারিনকে উদ্দেশ্য করে বলল, হসপিটালে যেতে হবে মা, ছুটি আর কাটানো যাচ্ছে না। মেঘালয় ছুটে গেল তার ঘরে, তারপর তার পরনের ড্রেস চেঞ্জ করলো। মানিব্যাগ এবং মোবাইল হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যাবার সময় মাহারিন পেছন থেকে ডাক দিল মেঘালয়কে। মেঘালয় পেছন ফিরে তাকাতেই বলল, তাহলে আগামীকাল সকালে আলোর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। তোমার যা করতে ইচ্ছে করে করো, তোমার কোনো কিছুতেই নিষেধাজ্ঞা নেই। কারণ আজ পর্যন্ত আমি মাহারিন আহমেদের সকল পছন্দ অপছন্দকে নিজের পছন্দ অপছন্দ ভেবে বড় হয়েছি। মেঘালয় চলে গেল আর মাহারিন বসে রইল ড্রয়িং রুমে।
মাথায় 100 রকমের দুশ্চিন্তা ভর করেছে। মেঘালয়ের সিদ্ধান্ত সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন, কারণ মেঘালয় তার মায়ের নেওটা। মা যা বলে তাই করে। কিন্তু আলো কি রাজি হবে? যদি আলো রাজি না হয়? পরদিন দুপুরে মেঘালয় বাড়িতে ফিরে আসে। হসপিটালের ডিউটি শেষ করার পর একরাশ ক্লান্তিতে তার দেহ নড়বড়ে অবস্থা। কোনো মতে গোসল শেষ করে দুপুরের খাবার জন্য ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। সেখানে যেতেই দেখতে পেল মাসফি, তানিয়া এবং মাহারিনকে। তারা কি নিয়ে যেন আলাপ করছে। মেঘালয়কে দেখে মাহারিন চুপ হয়ে যায়। মেঘালয় তার জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো, কাব্য ভাই আর ইতি ভাবি কবে আসবে? আগামীকাল সকালে, তানিয়া জবাব দিল। মেঘালয় প্লেটে ভাত নিয়ে একটা মাছের টুকরো নিয়ে খেতে শুরু করলো। তানিয়া এবার মাসফিকে চোখের ইশারায় কি যেন বলতে বলল মেঘালয়কে। প্রথম দিকে কিছু জানতো না। বাড়িতে আসার পর সবসময় কান্নাকাটি করতে জন্য আফজাল খান বাধ্য হয়ে মেয়েকে সব খুলে বলে। তখন অনু সবকিছু বুঝতে পারে। সে নিজেও অহিতকে ইগনোর করা শুরু করলো। তার মনেও একটা জেদ কাজ করলো। অহিত তাকে ভালোবাসে কথাটা না বললে সে কিছুতেই ওই বাড়িতে যাবে না। আজ যখন অহিত তাকে এখানে ডেকেছে, তখন রাফসানের কথায় পুরো পরিবার নিজ চোখে এই সুন্দর দৃশ্য দেখার জন্য চলে এসেছে। রাফসানও কিন্তু শুরু থেকে অনুর দলেই ছিল। আজ রাফসান একদম 100% গ্যারান্টি দিয়ে সবাইকে এখানে এনে দাঁড় করিয়েছে যে স্যার আজকে ভাবিকে প্রপোজ করবেই। এত কথা শুনে অহিদের শীতল চোখ মুহূর্তে জ্বলে উঠল অগ্নিকাণ্ডের ন্যায়। শরীরের সমস্ত শিরা উপশিরা ফুলে ফেপে উঠেছে। অতিরিক্ত চাপে শরীর ঘেমে নুয়ে পড়ছে। চোখের সাদা অংশ লালে জল জল করছে। চোয়াল শক্ত কাঁপছে। হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে শটান দাঁড়িয়ে থাকলো। তারপর চোখ খুলে অগ্নি চোখে অনুর দিকে তাকালো। রাগে এক ঝাটকায় ফুলের সাজানো কাচের টেবিলটা সজোরে আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল। বিকট শব্দ মস্তিষ্ক যেতেই সকলের মুখের হাসি বিলীন হয়ে গেল। মুখে হাসির পরিবর্তে চিন্তার ছাপ স্পষ্ট হলো সবার মুখমণ্ডলে। অনু অহিদের চোখ দেখে ভয়ে অহির পিছনে গিয়ে লুকিয়ে উকি দিচ্ছে। এতক্ষণ তো মানুষটা ভালোই ছিল, তাহলে হুট করে কি এমন হলো যার জন্য উনি এমন সাইকোদের মতো আচরণ করছে? নিচে কাচের টেবিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে। পরিবেশ একদম নিস্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই। সবাই বাকশক্তি হারিয়ে দাঁড়িয়ে আছে। অহিত রক্তলাল চোখে অনুর দিকে তাকিয়ে এগিয়ে গেল। অনু ভয়ে কাঁপছে। বুকের ভেতর ধুকধুক শব্দ এত জোরে হচ্ছে যে সবাই শুনতে পাচ্ছে। অহিতকে এগোতে দেখে তুহিন চৌধুরী চিন্তিত হয়ে তার সামনে এগোতে নিলেই অহিত হাত তুলে থামিয়ে দেয়। গম্ভীর এবং হিমশীতল কাট কাট গলায় বলে ওঠে, একজন মানুষ তার অনুভূতি প্রকাশ করতে পারে নিজের সময়ে নিজের মতো করে, কিন্তু তোমরা সবাই মিলে আমার ব্যক্তিগত অনুভূতিকে সার্কাস বানিয়ে দিলে। সবাই মিলে বিনা টিকিটে সিনেমা দেখতে এসেছো। ভেরি গুড। তার গলা এত ঠান্ডা যেন বরফের উপর ছুরি টানছে। রাফসান ভয়ে চুপ। মাহিম ঢোক গিলতেও ভুলে গেছে। আফজাল খান শান্ত স্বরে বলল, বাবা তুমি ভুল ভাবছো। আসলে কি শ্বশুর মশাই, আমার সাথে ভালোই অভিনয় করলেন সবাই মিলে। একদম অস্কার পাওয়ার যোগ্য আপনারা। তুহিন চৌধুরী ঠোঁট নাড়িয়ে বলল, অহিত শুধু শুধু রিয়াক্ট করছিস কেন? আমরা তো শুধু চেয়েছি, তোমরা চেয়েছো আমার ভালোবাসা স্বীকারোক্তি করি। আমার অনুভূতি কি তোমাদের কাছে খেলনা মনে হয়? আমার আর অনুর সম্পর্ক তোমাদের কাছে এন্টারটেইনমেন্ট? সবার মাথা নিচু। হঠাৎ অহিদের চোখ পড়ে অনুর দিকে। লুকিয়ে কাঁপছে মেয়েটা। অহির পেছন থেকে ছোট মুখ বের করে তাকিয়ে আছে অনু। অহিত ধীরে ধীরে অনুর দিকে পুনরায় হাঁটা ধরে। প্রতি কদমে অনুর বুকের ভেতর বাঁধ ভেঙে যায়। শেষমেশ অহিত অনুর সামনে এসে দাঁড়ালো। তার চোখ অত্যন্ত শান্ত অথচ ভয়ঙ্কর রূপ। শীতের সকালের হিমেল বাতাস জানালার ফাঁক গলে ঘরের ভেতরে এসে হালকা কুয়াশা গন্ধ মিশিয়ে দিচ্ছে। সূর্যের আলো পুরোপুরি ওঠেনি এখনো। আকাশে নরম সোনালী রং, আর ঘরের উপর ছায়ামাখা শান্ত নীরবতা। এই শান্ত নীরবতা ভাঙছে কেবল অহিদের ব্যস্ততার শব্দ। আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছে সে। ফরমাল শার্টের হাতা ভাঁজ করতে করতে চোখে তীক্ষ্ণতা ফুটে উঠল। অনু অহিদের দরজার সামনে দাঁড়িয়ে ফাঁক দিয়ে উকি মারছে বারবার, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। এই 2 দিন অহিত ভুলেও তার সাথে একটা কথাও বলেনি। উল্টো দেখেও না দেখার ভান ধরে থাকতো। অহিত সেদিন প্রচন্ড রাগে অনুকে তার সামনে আসতে নিষেধ করেছে, কিন্তু অনু তো নাসর বান্দা। এত সহজে কি তার স্বামীকে সে ছেড়ে দিবে? অনু দাঁড়িয়ে থেকে রুমের ভিতরে কিছু দেখা যাচ্ছে না জন্য হাত বাড়িয়ে ঠেলে দরজা আরো আধা ইঞ্চি খুলে আবার উকি দিল। অহিত দেখেও না দেখার ভান করলো। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কিন্তু মুখে কোনো কথা বলল না। জীবন মানুষকে অনেক সময় এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করায় যখন তার মধ্যে তৈরি হওয়া পুরুষত্বের অদম্য ইচ্ছে অনুভূতিগুলো চাইলেও পূরণ করা সম্ভব হয় না। তীব্র রাগ অভিমানের আড়ালে মনের ভিতরের সেই অদম্য সুপ্ত বাসনাকে দাফন করতে হয়। অহিত আপ্রাণ চেষ্টা করছে অনুর থেকে দূরে থাকার, কিন্তু পারছে না।
অনু 24 ঘন্টা তার পেছনে মাছির মতো লেগে আছে। তাকে আকর্ষণ করার জন্য খোলামেলা অবস্থায় তার সামনে এসে ঘুরঘুর করছে। এমনকি সুযোগ বুঝে টুক করে অহিদের গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়, যা অহিদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছে সে। অনু ঠোঁট কামড়ে আবার দরজা টেনে বন্ধ করতে চাইলো, পরে আবার ঠক শব্দে একটু খুলে দেখলো। এভাবে 5 বার করার পর অহিদ আয়নার দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়লো। আয়নায় চোখ রেখে গম্ভীর গলায় বলল, দরজার পেছনে লুকোচুরি খেলা শেষ হলে ভেতরে আসতে পারো। অনু চমকে গেল। ভেতরে ঢোকার অনুমতি পেয়ে আর দেরি করলো না। চট করে দরজাটা পুরো খুলে হাতে সুটকেস নিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়লো। অহিদের সামনে দাঁড়িয়ে সামান্য কাঁধ নামিয়ে লজ্জা পেয়ে বলল, আমি লুকোচ্ছিলাম না। একটা ঠান্ডা এবং সংক্ষিপ্ত উত্তর দিল। তীক্ষ্ণ চোখে অনুকে একবার পরখ করে নিল। শরীরে পাতলা ফিনফিনে শুভ্র সাদা রঙের জর্জেট শাড়ি জড়ানো, ভাঙা চুলগুলো এলোমেলো হয়ে মুখে পড়ছে। পাতলা শাড়ির ভাঁজে মেধহীন ঢেউ খেলানো পেটের নিখুঁত আকৃতি দেখা যাচ্ছে। ব্লাউজের গলার কাটা বেশ বড়, যার ফলে পিঠের বেশিরভাগ অংশ উন্মুক্ত। এক মুহূর্তের জন্য অহিদের চোখ স্থির হয় সেখানে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেল। চোখ বন্ধ করে শুকনো একটা ঢোক গিলল, কিন্তু অনুকে কাঁপতে দেখে তার মেজাজ আবার বিগড়ে গেল। কাট গলায় বলল, আমাকে আকর্ষণ করার জন্য শীতের মধ্যেও এ সমস্ত ফাকিং ড্রেস পরে কোনো লাভ নেই। আই এম নট ইন্টারেস্টেড। কথাগুলো বলেই টেবিল থেকে একটা শাল তুলে অনুর দিকে ছুঁড়ে মারলো। শালটা এসে পড়লো অনুর মুখে। অনুর আগে কটমট করতে করতে শালটা মুখ থেকে সরিয়ে হাত উঁচু করে ফেলে দিতে চাইলে, ওটা ফেললে খবর আছে, আই সোয়ার। অনুর হাত থেমে যায়। ভয়ে ঢোক গিলে চুপচাপ শালটা জড়িয়ে নেয়। অহিদ মুখ গম্ভীর করে টাইটা ঠিক করে টেবিল থেকে ঘড়ি তুলে হাতে পড়লো। অনু চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে মুখ কালো করে। অহিদ একবারও তাকালো না তার দিকে। অনু সাহস করে বলল, অফিসে যাচ্ছেন? না, ডান্স করতে যাচ্ছি। তুই যাবি? তীক্ষ্ণ কণ্ঠ ব্যঙ্গ করে কষ্টা বলল অহিদ। অনু মুখ ভেঙচি কেটে ঠোঁট ফুলে নরম স্বরে বলল, রাগ এখনো যায়নি? যাওয়ার কারণ দেখিনি। ভীষণ শান্ত অথচ কড়া কণ্ঠস্বর। অনু পা ঘষতে ঘষতে ধীরে ধীরে অহিদের একটু কাছে গিয়ে দাঁড়ালো। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর আস্তে বলল, সরি, আমি বুঝতে পারিনি এই সামান্য বিষয়টা আপনাকে এতটা হার্ট করবে। আগে জানলে কখনো এসব করতাম না। আপনার মুখে ভালোবাসি শোনার জন্য ব্যাকুল হতাম না। প্লিজ মাফ করে দেন না। এমন করেন কেন আপনি? আপনি কি রোবট? আপনার কি কোনো অনুভূতি নেই? আমায় ইগনোর করছেন কেন? অহিদ কলারের বাটন লাগাতে লাগাতে বলল, নাটক না করে সামনে থেকে যা, লেট হয়ে যাচ্ছে আমার। অনুর মুখ থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়ালো, এই মাথা মোটা রাগচটা গাধা পাগল ব্যক্তিকে বুঝিয়ে কোনো লাভ নেই। রাগ ভাঙাতে আসলে উল্টো খোঁচা মেরে কথা শোনাই। 2 দিন পর এমনি রাগ কেটে যাবে। শুধু শুধু আমি এত অপমানিত কেন হতে যাব? অনু অহিদকে আর কিছু বলে না। চুপচাপ সেখান থেকে সরে গিয়ে তার সুটকেসের দিকে গেল। 2 পা ভাঁজ করে ফ্লোরে বসে মিনমিনিয়ে বলল, আমি কিন্তু এই রুম থেকে আর কোথাও যাব না। সে আপনি যতই রাগ করে থাকুন না কেন, আমি আজ রুম থেকে কিছুতেই বের হচ্ছি না। অহিদ থেকে কোনো সারা শব্দ না পেয়ে অনু সেদিকে তাকালো। মুহূর্তেই তার কপাল কুঁচকে এলো। অহিদ তার কথার পাত্তা না দিয়ে সোফায় বসে কানে ব্লুটুথ লাগিয়ে কারোর সাথে কথা বলছে। অনু সেদিকে আর না তাকিয়ে সুটকেস খুলে তার জিনিসপত্র বের করতে বসে গেল। অনুর বাড়ি থেকে তার সমস্ত প্রয়োজনীয় জিনিস রেহানা বেগম পাঠিয়েছে। সে এখন এগুলো গুছিয়ে রাখবে জন্য একটা একটা করে জামা কাপড় ফ্লোরে বের করে ছড়িয়ে ফেলছে। তার মধ্যে 4-5 রকমের আচারের বয়মও ছিল। অনু সেগুলো সাইডে রেখে তার প্রিয় কালো কামিজ খুঁজতে ব্যস্ত। খুঁজে না পেয়ে হন্তদন্ত হয়ে আগে পিছে না তাকিয়ে একটার পর একটা জামা আশেপাশে ছুঁড়ে মারছে অনু। কিন্তু তার কাঙ্ক্ষিত জামাটা খুঁজে পাচ্ছে না সে। বিরক্ত হয়ে গাল ফুলিয়ে বসে পড়লো ফ্লোরে। পেছনে ঘুরে তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। অহিদের মুখের উপর পড়ে আছে অনুর সাদা ইনারটা। ভয় এবং লজ্জায় অনুর গলা শুকিয়ে গেল। অহিদ হাত মুষ্টিবদ্ধ করে শটান দাঁড়িয়ে আছে। ইনারটা হাতে নিয়ে কপাল কুঁচকে নেড়ে চেড়ে দেখে অনুর দিকে ছুঁড়ে মারলো, স্টুপিড গার্ল। গর্জে উঠে কথাটা বলেই গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। অহিদ চলে যাওয়ার পর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল অনু। তারপর 2 হাতে মুখ ঢেকে বিরক্তি আর লজ্জায় নিঃশ্বাস ছাড়লো। বাড়িতে এখন মৃত নীরবতা। অহিদ অফিসে। অহিয়াপু বিকেলের দিকে একটু ঘুমিয়েছে। অনু ভার্সিটি থেকে এসে গোসল করে চুপচাপ সোফায় বসে ফোনে স্ক্রল করছিল। হোয়াটসঅ্যাপে অহিদকে এতগুলো মেসেজ দিয়ে রাখছে অনু, সেগুলো একটাও সিন করে নাই অহিদ। না করছে রিপ্লাই আর না করছে সিন। অনু বিরক্ত হয়ে অহিদের আইডিতেই ঢুকে বসে আছে। হঠাৎ চোখে পড়লো হোয়াটসঅ্যাপে ওয়াহিদ টাইপিং। অনুর বুক ধক করে উঠলো। চোখ বড় বড় করে ফোনটা কাছে টানলো। অহিদ কি বলবে সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে ছটফট করছে অনু, কিন্তু অহিদ কিছু না পাঠিয়ে টাইপিং বন্ধ করে দিল। ওহ, মাথা মোটাটা কিছু বললো না কেন? টাইপিং করেও কেন সেন্ড করলো না? অনুর আগে বালিশে মাথা ঠুকতে লাগলো।
কিছুক্ষণ পর বিরক্ত হয়ে সে নিজেই ফোন লাগালো অহিদের নাম্বারে, কিন্তু রিসিভ হলো না। দ্বিতীয়বার করলেও হলো না, তৃতীয়বার করলে অবশেষে রিসিভ হলো। অনু কিছু বলতেই যাবে তার আগেই অহিত শক্ত এবং গম্ভীর গলায় বলল, কি সমস্যা? অনুর গলা নরম কিন্তু খোলা, আর কপালে ছোট্ট একটা টিপ। সে ভেবেই পাচ্ছে না অহিত তাকে কেন এইখানে ডেকেছে। এই শাড়িটা সন্ধ্যার দিকে অহিত পাঠিয়েছিল, সাথে একটা চিরকুট ছিল। সুন্দর করে সেজেগুজে এখানে আসার জন্য বলেছিল, আর গাড়িও পাঠিয়েছিল অহিত। প্রথমে অনু আসতে চায়নি, পর মুহূর্তে কিছু একটা ভেবে চলে এসেছে। যদি না আসতো তাহলে বিষয়টা অনেক খারাপ হয়ে যেত, অহিত হয়তো আরো রেগে যেত। সে ভয়ে অনু চলে এসেছে। অহিত টেবিলের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। অনুকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ আটকে গেল। এক মুহূর্তের জন্য সে সবকিছু ভুলে গেল। অনুর পাতলা লাল শাড়ি, তার চুলের খোলা ঢেউ আর লাজুক মুখ, সবকিছু তাকে মুগ্ধ করে দিল। অহিত মুচকি হেসে বলে ওঠে, বউ। অনুর বুকের ভেতর ধক করে উঠল। এই নিস্তব্ধ জায়গায় অনু আর অহিত ব্যতীত আর কেউ নেই। এই পরিস্থিতিতে অনুর ভয়ে শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। বুকের ভেতর যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। অনু চোখ ঘুরিয়ে শান্ত গলায় বলল, এটা আবার কি নাটক শুরু করলেন? এত লাইট, এত ক্যান্ডেল দিয়ে সাজানো কেন? অহিত একটু এগিয়ে এসে বলল, বলছি আগে বসো তুমি। এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমরাই তো, ভয় পাচ্ছ কেন? অনু ভ্রু কুঁচকে বলল, আপনার মন সবসময় নেগেটিভ মাইন্ডে থাকে তো, তাই ভয় হচ্ছে। যদি ভস্য করে দেন? অহিত মৃদু হাসলো, তারপর চেয়ারটা টেনে বলল, ভস্য হলে স্বামীর হাতেই হবা, এত নার্ভাস হওয়ার কিছু নেই। বসো, ডিনার করে নাও আগে, তারপর কথা হবে। অনু কিছুটা গম্ভীর ভঙ্গিতে বসে পড়ল। ডিনারের মধ্যে দুজনই চুপচাপ ছিল। অহিত মাঝে মাঝে অনুর দিকে তাকিয়ে মুচকি হাসছিল, আর অনু চোখ সরিয়ে অন্যদিকে তাকাচ্ছিল। ডিনার শেষে অহিত চেয়ার থেকে উঠে দাঁড়ালো। অনু। অহিত ধীরে ধীরে অনুর দিকে এগিয়ে আসলো। অনু শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো, বুকের ভেতর টিপ টিপ করে আওয়াজ। কপালে ভাঁজ ফেলে বলল, এগিয়ে আসছেন কেন? অনু পেছনের দিকে একটু সরে দাঁড়ায়। অহিত কিন্তু থামে না, ধীরে ধীরে আরো কাছে আসে। মোমবাতির আলোয় তার চোখ দুটো আরো গভীর, আরো গম্ভীর দেখাচ্ছে। অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কাছে আসছেন কেন? অনু কাপা গলায় বলল। অহিত হালকা হাসলো, সেই হাসিতে ছিল একরাশ কোমলতার মিশ্রণ। সে অনুর ঠিক সামনে এসে দাঁড়ায়, এত কাছে যে অনুর নিঃশ্বাস তার বুকের সাথে মিলিয়ে যাচ্ছে। অহিত অনুর নরম হাত মুঠোয় আবদ্ধ করে মুচকি হেসে বলে ওঠে, কাছে আসছে কেন জানো? অনু কাপা কাপা গলায় বলল, কেন? কারণ তুমি বারবার আমার থেকে পালিয়ে যাচ্ছ, যা আমার মোটেও পছন্দ না। আর তুমি পালালে আমি ধরবো, এটাই তো আমাদের নিয়ম, বউ। তবে এবার আর চার দেওয়ালের মাঝে আটকে রাখবো না, তার চেয়েও কঠিন অন্ধকার ভয়ানক আবদ্ধ জায়গায় আটকে রাখবো, যেখানে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার রাস্তা একদম নেই। প্রতি কদমে কদমে তোমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে আসবে, ছোটাছুটি করার জন্য চড়ুই পাখির মতো ছটফট করবে। তোমার শাস্তি স্বরূপ এমন একটা জায়গা তৈরি করেছি। অনুর মুখ দাপাদাপি করছে, মুখ লাল হয়ে গেছে। চোখ তুলে অহিদের দিকে তাকিয়ে বলল, কোথায় বন্দি করে রাখবেন? আর কোন অধিকারে আটকে রাখবেন আমায়? এত কাহিনী না করে বলে দিন এখানে কেন ডেকে এনেছেন। বলেই হাত ছাড়িয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইছে। অহিদ হাত বাড়িয়ে অনুর কবজি ধরে ফেললো। অনু থমকে গেল, গোল গোল চোখে অহিদের দিকে চেয়ে রইল। ফর্মাল কালো কালার ড্রেস আপে অহিদকে অসম্ভব সুন্দর লাগছে আজ। শরীরের অন্য দিনের তুলনায় আজ যেন তাকে একটু বেশি ফর্সা লাগছে। চুলগুলো হালকা বাতাসে উড়ছে, ঠোঁটের কোণে চিরচেনা সেই দুষ্টু হাসি। পারফিউমের মন মাতানো ঘ্রাণে অনু ঘোর লাগা দৃষ্টিতে অহিদকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে ব্যস্ত। অহিদ হালকা টান দিয়ে অনুর শরীর তার দিকে ফিরে আনলো। আচমকা টানে অন্যমনস্ক থাকায় অনু অহিদের বুকের সাথে বাড়ি খায়। সঙ্গে সঙ্গে অহিদ অনুর পাতলা শাড়ি ভেদ করে কোমর জড়িয়ে হাত রাখে অনুর পেটে। অনু চমকে ওঠে, শিহরণে শরীরের লোম দাঁড়িয়ে যায়। তবুও একরাশ রাগ আর বিরক্তর ছাপ ফুটে উঠেছে অনুর মুখশ্রীতে। কপাল ভাঁজ করে অহিদের বুকে হাত রেখে ঠেলতেই, অনু ফুরফুরে মেজাজ নিয়ে কিছু বলতে এসেছি, এমন কিছু করিস না যাতে মেজাজ বিগড়ে যায়। রাগ উঠলে এসব রোমাঞ্চকর মুহূর্ত আমার মাথায় থাকে না, তাই চুপচাপ 5 মিনিট দাঁড়িয়ে আমার কথাগুলো শোন বাড়া। এমন সাপের মতো ছটফট করিস কেন? অহিদের গলা গম্ভীর এবং ধমকের স্বরে কথাগুলো বলল সে। ঠান্ডা ধমক খেয়ে অনুর হাত থেমে গেল, তবুও বুকের ভেতর টিপ টিপ আওয়াজ কমছে না। কমবে কিভাবে? অহিদ যদি তার পেট এভাবে খামচে ধরে থাকে তাহলে তো ছটফট করবেই। অনু অন্যদিকে মাথা ঘুরিয়ে কোনো মতে বলল, বলুন এখন। অহিদ এবার দীর্ঘশ্বাস ফেললো। অনুর পানে চেয়ে ডেকে উঠল, অনু। অহিদ অনুর এক হাত ধরে নিজের বুকের সাথে চেপে ধরে বলে ওঠে, তোমায় আমি এই হৃদয়ের বক্ষস্থলে বেঁধে রাখতে চাই সারা জীবনের জন্য। এখান থেকে চাইলেও তুমি পালাতে পারবে না, নিঃশ্বাস আটকে গেলেও বের হওয়ার কোনো সুযোগ নেই। আর 3 বেলা খাবার হিসেবে পাবে শুধুই প্রেম, তোমার ভাষায় যেটাকে বলে ভালোবাসা। অনু চমকে উঠল, অন্য পাশ থেকে চোখ সরিয়ে অহিদের চোখের দিকে তাকালো। কি শুনলো সে? নিজ কানে বিশ্বাস করতে পারছে না। চোখের কোণে অশ্রু জমে গেল মুহূর্তেই। আপনি মজা করছেন তাই না? এভাবে ধমক দিয়ে কে প্রপোজ করে? জানতো আমি প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম না।
অহিদ অনুর ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, "শ্শ্, কোনো কথা না, আমায় বলতে দাও।" অনু চুপচাপ হয়ে অহিদের চোখের মাঝে হারিয়ে গেল। অনু, তুমি জানতে চাও না আমার মনের মাঝে তোমার জন্য ঠিক কি অনুভূতি? আমি আজ তোমাকে বলতে চাই আমার মনের মাঝে লুকিয়ে থাকা সেই সুপ্ত অনুভূতির নাম, যেটা তুমি জানার জন্য ব্যাকুল হয়ে আসো। কথায় আছে, দূরত্ব বাড়লে কাছের মানুষের প্রতি ভালোবাসা উপলব্ধি করা যায়। আমাদের মাঝের এই দূরত্বটুকু না হলে আমি কখনো জানতেই পারতাম না তুমি আমার হৃদয়ের ঠিক কতটা জায়গা জুড়ে দখল করে আসো। অতিরিক্ত ইগো মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করাই। আমি তো ধ্বংসই হতে চেয়েছিলাম, নিজের বেপরোয়া জীবন নিয়ে খুশি ছিলাম, কিন্তু যখন বুঝলাম আমার ইগোর কারণে আমার অভিমানীটা কষ্ট পাচ্ছে, তখন নিজের সবচেয়ে প্রিয় বন্ধু ইগোটাকে বিসর্জন দিলাম। আর যাই হোক, আমার অভিমানীটাকে কষ্ট দেওয়া যাবে না, তার মন যে ভীষণ নরম। আমি খুব দুঃখিত অনু, তোমায় অকারণেই অনেক কষ্ট দিয়েছি। ভুল একটা মানুষকে বিশ্বাস করে ঠকেছিলাম, যার কারণে আমি সহজে কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না। সেই জন্য তোমার প্রতি আমার সব অনুভূতি লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কখনো প্রকাশ করে নিজের দুর্বলতায় আঘাত করতে চাইনি। কিন্তু আমি ভুলছিলাম অনু, তুমি এমন একটা মেয়ে যাকে কষ্ট দেওয়া যায় না, শুধু ভালোবাসা যায়। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তোমাকে আমি আর হারাতে চাই না। হয়তো তুমি আমার প্রথম প্রেম না, তবুও তুমিই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আই জাস্ট লাভ ইউ অনু। অনু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অহিদের চোখে এত সত্যি, এত গভীর কিছু দেখবে সে কোনোদিন ভাবেনি। বুকের ভেতর ঢাকের মতো ধুকপুক শব্দ, কিন্তু পা দুটো যেন ঠায় দাঁড়িয়ে আছে জায়গায়। অহিদের শেষ কথাটা অনুর কানে এখনো গুনগুন করছে, আই জাস্ট লাভ ইউ অনু। অনু চোখ নামিয়ে নরম গলায় বলল, আপনি সত্যি? অহিদ হালকা হেসে অনুর থুতনি উপরে তুলল। তুমি কি চাইছো? সিনেমার নায়কদের মতো হাত কেটে তোমার নাম লিখে ভালোবাসা প্রুফ করি? সরি বউ, এসব ছেঁচড়া মার্কা কাজ আমার দ্বারাই সম্ভব না। অনুর গাল লাল হয়ে উঠল। না, লাগবে না, আমি আপনাকে বিশ্বাস করি। অহিদ এক মুহূর্ত দেরি করলো না, অনুকে নিজের আলতো আলিঙ্গনে টেনে নিল। অনু লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। দুহাতে সে নিজেও তাকে জড়িয়ে ধরলো। অহিদের বুকের ভেতর তার গালের উষ্ণতা যেন কাঁপন তুলল। কয়েক মুহূর্ত দুজন চুপচাপ গভীর আলিঙ্গনে ডুবেছিল। নীরবতা ভেঙে অহিদ অনুর কানে নরম গলায় বলল, শুনছো? আজ রাতে তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। অনু অহিদকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, কোথায়? অহিদ দুষ্টুমি ভরা হাসি দিল। যে অন্ধকার ভয়ঙ্কর জায়গার কথা বলেছি মনে আছে? অনু কেঁপে উঠল। কোথায়? আবার ভয় দেখাবেন নাকি? অহিদ অনুর চিবুক ছুঁয়ে বলল, না বউ, ভয় দেখানোর সময় শেষ। এখন শুধু দেখাবো আমার জীবনে তোমার জায়গাটা ঠিক কতটা গভীর। অনু গম্ভীর গলায় বলল, এবার ঠিক ঠিক বলে দিন জায়গাটা কোথায়। অহিদ তার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আমার হৃদয়ের ভেতর। অনুর নিঃশ্বাস থমকে গেল। তারপর অহিদ মুচকি হেসে বলল, আর আজ আমি তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছি যে মেয়েটা আমার অন্ধকার জীবনটা আলো করে দিয়েছে, তাকে আমি কেমন জায়গায় রাখতে চেয়েছি গোটা জীবন। অনু কেঁপে উঠে ফিসফিস করে বলল, আপনি এমন কথা বললে আমার তো দমই বন্ধ হয়ে আসে গো। অহিদ কাছে ঝুঁকে বলল, শ্বাস কমে গেলে আমাকে বলবে, আমি আছি শ্বাস ফিরিয়ে দিতে। অনুর গাল লাল হয়ে গেল। মুখ লুকাতে অহিদকে জড়িয়ে ধরলো, যেন তাকে ছাড়ার নামই নিচ্ছে না অনু। একদম অক্টোপাসের মতো জড়িয়ে আছে অহিদকে। মোমবাতির আলোয় দুজনেই থমকে থাকলো কিছুক্ষণ। সারপ্রাইজ! একসাথে অনেকগুলো মানুষের উচ্চ কণ্ঠস্বর শুনে দুজন হুঁশে ফিরল। এক ধাক্কায় নিজেকে অহিদ থেকে ছাড়িয়ে সামনে তাকাতেই অনুর মুখমণ্ডল লজ্জায় লাল বর্ণ ধারণ করলো। আফজাল খান, রেহানা বেগম, তুহিন চৌধুরী, অহিয়াপু, মাহিম এবং রাফসান সবাই মিলে মুখে একরাশ হাসি নিয়ে একসাথে দাঁড়িয়ে আছে। অহিদের কপাল মুহূর্তেই কুঁচকে এলো। মস্তিষ্ক বোধগম্য হলো না দুই পরিবারের মানুষ এখানে একসাথে দাঁড়িয়ে আছে, তাও আবার হাসি খুশি মুখে। কিভাবে সম্ভব? অন্যদিকে অনু লজ্জায় মুখে আঁচল চেপে ধরেছে। অহিদকে পেয়ে সে ভুলেই গেছিল তার সাথে পরিবার আছে। ইস, কি লজ্জার বিষয়। মাহিম চেঁচিয়ে উঠে বলল, সারপ্রাইজ 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 দুলাভাই, আপনাকে আজ চমক দেবার জন্য এত আয়োজন করেছিলাম। কি বোকা আপনি, কিছুই বুঝলেন না। অহিদ তীক্ষ্ণ চোখে সব বোঝার চেষ্টা করছে। কি হচ্ছে কি এখানে? রাফসান দাঁত কেলিয়ে বলে ওঠে, বউকে সারপ্রাইজ দিতে এসে স্যার নিজেই আর কিছু বলবো না, চলে যাচ্ছি, থামো তুমি। কিন্তু অনু থামে না। সে ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে অহিদের উপরে। একদম এক লাফে অহিদের কোলে উঠে বসে। প্রথমে অহিদ কিছু বুঝতে না পেরে শক্ত করে অনুর কোমর চেপে ধরে। অনু দুই পা দিয়ে অহিদের কোমর জড়িয়ে ধরে। ক্ষিপ্ত হয়ে অহিদের কাঁধে মুখ ডুবিয়ে দেয় অনু। অহিদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে ইলেকট্রনিক শক খেয়েছে। পর মুহূর্তেই অনুর চুমু গভীর হতে শুরু করলো। কুটকুট ব্যথায় অহিদ শব্দ করে ওঠে, অনু ছাড়ো, কি করছো? কিন্তু অনু ছাড়ে না, ইচ্ছে মতো কামড়াতে থাকে অহিদের ঘাড়ে গলায়। অহিদের মেজাজ বিগড়ে গেল। তীব্র ব্যথা সহ্য করতে না পেরে অহিদ অনুকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করে দিল। ছাড় পাল্টা, জামাইয়ের রক্ত সব একদিনেই খেয়ে ফেলবি নাকি বইন?
অনু আরো শক্ত করে অহিদের গলা জড়িয়ে ধরে পাগলের মতো কামড়াতে থাকে। যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই দাঁত বসিয়ে দিচ্ছে। অহিদের ঠোঁটের কোণে পাতলা জায়গাতেও দাঁত বসিয়ে দিয়েছে। অহিদের রাগ এবার মাথায় চড়ে যায়। রাগে রিরি করতে করতে অনুকে এক ঝাটকায় ছাড়াতে গিয়ে দুজনেই ধপাস করে বিছানায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে মট করে খাট ভেঙে দুজনেই চিৎপটাং। অনু সরাসরি অহিদের উপর এসে পড়েছে। অহিদ বেকায়দায় ব্যথা পেয়ে কোমর ধরে চোখ মুখ খিচাচ্ছে। অনু ড্যাব ড্যাব করে তাকিয়ে আসছে অহিদের দিকে। অহিদ রাগে রিরি করতে করতে বলল, রূপ কি খসে পড়ছে আমার? এভাবে না তাকিয়ে থেকে বুকের উপর থেকে সর খচ্চর বেরি, আমাকে তোল। অনু থতমত খেয়ে অহিদের বুক থেকে উঠতে নিলে অহিদ অনুর কোমর চেপে ধরে। কি হলো, উঠতে দেন। অহিদ শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, আগে একটু প্রতিশোধ নিয়ে নেই। মানে? অহিদ অনুকে টেনে নিচে শুয়ে দিয়ে সে উপরে চড়ে বসে। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে। কি হয়েছে? আর কোনো কথা বলার সুযোগ দিল না অহিদ। অনুর গলায় মুখ ডুবিয়ে দিল। অনু নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করলো। অহিদ গলা থেকে মুখ তুলে অনুর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তীব্রভাবে কামড় দিতেই অনু অহিদের মুখে খামচি দিতে শুরু করে। তবুও অহিদ ছাড়ে না। দুজনের ধস্তাধস্তির মধ্যে আবার হাত পা জড়িয়ে গেল। তখনই মট করে খাট পুরোপুরি ভেঙে গেল। হঠাৎ বাইরে থেকে ভয়ঙ্কর গলার শব্দ ভেসে আসে। অনু রুমে কি হয়েছে? এই বিকট শব্দ কিসের? দরজা খোলো। শ্বশুরের কণ্ঠস্বর শুনে অহিদ অনুকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে অনু জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। ব্যথায় চোখের কোণে অশ্রু জমা হয়েছে। অনু দ্রুত চোখের পানি মুছতে রাগী দৃষ্টিতে অহিদের দিকে তাকাই। চুপচাপ জানালা দিয়ে বেরিয়ে যান, না হলে কি করবে? আব্বু রেগে আছে আপনার উপর। আপনাকে এখানে দেখলে আমায় খারাপ ভাববে। প্লিজ চলে যান। অহিদ ঘাড় কাত করে বলে ওঠে, ওকে চলে যাচ্ছি বলেই গটগট পায়ে দরজার দিকে এগিয়ে যায়। অনু থতমত খেয়ে বিছানা থেকে লাফিয়ে উঠে অহিদকে আটকাতে যায়। দাঁত চিবিয়ে বলে ওঠে, কথা কানে যায়নি আপনার? বললাম না জানালা দিয়ে বের হন। অহিদ অনুকে পাত্তা না দিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই আফজাল খান অহিদকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। চোখ দুটি বড় হয়ে আছে, যেন রুমের ভাঙচুর আর দুজনের অগোছালো অবস্থার মধ্যকার সবকিছু এক সেকেন্ডেই পড়ে ফেলেছেন তিনি। পাশে রিহানা বেগম খাট ভাঙা আর ছেলে মেয়েদের অগোছালো অবস্থায় দেখে লজ্জায় মুখে আঁচল দিলেন। স্বামীকে গুঁতো দিয়ে ফিসফিস করে বলে উঠল, ওগো এখান থেকে চলো। আফজাল খান তীক্ষ্ণ চোখে স্ত্রীর দিকে তাকান। সঙ্গে সঙ্গে রেহানা বেগম চুপ করে যায়। অনু ওড়না ঠিক করে দ্রুত দরজার সামনে গিয়ে দাঁড়ালো। অহিদের মুখে কোনো ভয় বা লজ্জা কোনোটাই নেই, বরং শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে আছে। আফজাল খান গম্ভীর গলায় বললেন, এই ছেলে, তুমি এখানে কি করছো? মেয়ের ঘরে মেয়ের জামাই কি করছে এটা শ্বশুর হয়ে জিজ্ঞেস করতে আপনার লজ্জা করছে না? অহিদের লাগাম ছাড়া কথা শুনে আফজাল খান কেসে উঠলেন। লজ্জায় অনুর গাল লাল হয়ে গেছে। পারলে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যাবে। অনু ঘাড় নিচু করে কাপা গলায় বলল, আব্বু উনি সব মিথ্যা বলছে, বিশ্বাস করো। অহিদ মুখে দুষ্টু হাসি নিয়ে বলে উঠল, এত লজ্জা পাবার কি আছে বউ? স্বামী তার বউয়ের কাছে এসেছে, এতে শ্বশুরের কি? আফজাল খান গম্ভীর গলায় বলে উঠল, চুপ বেয়াদব ছেলে, হদত ছাড়া বেশরম ছেলে, কোন সাহসে আমার বাড়িতে ঢুকেছো? আর এই বেয়াদব ছেলে, আমার লুঙ্গি পরেছো কোন সাহসে? স্যার আপনি কোনো কাজের না, একটা কাজও আপনার দ্বারাই সম্ভব হয় না। কত সুন্দর করে গুছিয়ে শিখিয়ে পাঠালাম ভাবিকে পটিয়ে বাসায় আনার জন্য, তা না করে উল্টো শ্বশুরের সাথে ঝগড়া করে বাড়ি ছাড়া হলেন। রাফসানের কথাগুলো শুনে অহিত তীক্ষ্ণ চোখে তার দিকে তাকায়। রাফসান প্রথমে থতমত খেয়ে ভয় পেলেও পর মুহূর্তে কোমরে দু হাত রেখে বুক ফুলিয়ে বলে ওঠে, এভাবে চোখ রাগিয়ে লাভ নেই, আমি আপনাকে ভয় পাই না। এভাবে তাকালে কিন্তু আমি আর বুদ্ধি দেব না। তোমার বুদ্ধি তোমার মতোই বেকার, কোনো কাজের না। কই তোমার কথা শুনে তো মনের সব কথা অনুকে বলে দিলাম, উল্টো রেগে গিয়ে আমায় কামড়ে ছেড়ে দিল। রাফসান এবার হেসে ফেলল, ঠোঁট কামড়ে বলে উঠল, ও হো, কামড়ে দিয়েছে? বাহ, ভাবি তো বেশ সাহসী। কিন্তু স্যার এটা আপনার ব্যর্থতা নয়, বরং আপনার জন্য ভালো একটা সাইন। মেয়েরা যখন রাগে কামড়ায় তখন বুঝতে হবে তার মধ্যে কিছু একটা অনুভূতি কাজ করছে। অহিত বিরক্ত মুখে বলল, তোমার এই বুদ্ধির জন্যই তো এখন এই অবস্থা। শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিল, খাট ভাঙায় অনু প্রচন্ড রেগে আসছে, ফোন দিলেও কথা শোনাচ্ছে। আচ্ছা এখন বলো কি অনুভূতির কথা বললে তুমি? রাফসান গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। স্যার আপনি তো বুঝতেই পারছেন না, মেয়েদের মন জয় করতে গেলে এমন ঝড়ঝাপটা সহ্য করতে হয়। ভাবি আপনাকে রাগ দেখাচ্ছে মানে আপনি সঠিকভাবে তাকে প্রপোজ করতে পারেননি। আপনি যা কিছু করেছেন তার জন্য এই সাধারণ প্রপোজালে সব ঠিক করা সম্ভব না। অহিত ভ্রুকুচকে বলল, তাহলে এখন কি করব? বউকে প্রপোজ করার জন্য এখন ক্যান্ডেল লাইট সাজাবো? অবশ্যই স্যার। অহিত বিস্মিত হয়ে রাফসানের দিকে তাকিয়ে বলল, ক্যান্ডেল লাইট? তুমি কি সিরিয়াস? এই সস্তা সিনেমাটিক জিনিসগুলো কি আসলেই কাজ করে? রাফসান হাত নেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, অবশ্যই কাজ করে স্যার। মেয়েরা এই ধরনের বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে পড়ে।
আপনি ভাবিকে দেখাতে চান যে আপনি তাকে কতটা গুরুত্ব দেন, তাই না? তাহলে একটু নাটকীয়তা আনতেই হবে। অহিত বিরক্ত মুখে বলল, তুমি কি বলতে চাও? আমি এখন মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে সাজিয়ে গিটার বাজিয়ে গান গাইবো? এটাই অহিত চৌধুরী স্টাইলে যায় না। রাফসান হাসতে হাসতে বলল, গিটার বাজানোর দরকার নেই স্যার, আপনি শুধু একটু রোমান্টিক পরিবেশ তৈরি করবেন, ক্যান্ডেল লাইট ডিনার, কিছু ফুল আর একদম সোজা কথায় আপনার অনুভূতি প্রকাশ করবেন। আর হ্যাঁ, শ্বশুর মশাইয়ের কাছেও ক্ষমা চাইবেন, কারণ তার মন না পেলে ভাবিকে পুরোপুরি পাবেন না। অহিত কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, সংসার আমি আমার বউয়ের সাথে করব, শ্বশুরের সাথে না। জাহান্নামে যাক শ্বশুর মশাই, বউয়ের রাগ ভাঙাতেই পারছি না, আবার শ্বশুর। এমন বিকৃতিকর পরিস্থিতির শিকার হবে তা কোনো স্বপ্নেও ভেবে দেখেনি। দুনিয়ায় এত মানুষ থাকতে ওই পাগল মানুষটাকে কেন তার স্বামী হতে হলো? তুই জানালা দিয়ে আসছিস ভালো কথা, দরজা দিয়ে যাওয়ার খুব কি দরকার ছিল তোর? তাও শরীরের এমন অবস্থা করে। অনু এই সাত সকালে গোসল শেষ করে রুমের মধ্যে পায়চারি করছে আর বারবার নখ কামড়াচ্ছে। এটা তার স্বভাব। যখন সে খুব টেনশনে থাকে তখন এভাবে আঙুল মুখে দিয়ে নখ কামড়াই। পায়চারি করতে করতে বিড়বিড় করে বলছে, হায় আল্লাহ, এখন আমি সবাইকে মুখ দেখাবো কি করে? ছি ছি, কি লজ্জার বিষয়। আব্বু আম্মু না জানি কি ভাবছে, তাদের সামনে কিভাবে যাব? অনু মাথায় ওড়না দিয়ে বিছানার দিকে তাকাতেই মনে হলো গত রাতের কথা। খাটের এক পাশ ভাঙা, এলোমেলো চাদর দেখে গা শিউরে উঠল অনুর। যা হয়েছে সবই খাটের জন্য। বেডে নষ্ট খাট, লুচ্চা খাট, তোর জন্য আজ আমার এই অবস্থা। এভাবে মাইনকার চিপাই ফাঁসিয়ে দিলে? না না, আমি কিছুতেই বাইরে যাব না, কিন্তু ক্ষুধাও তো পেয়েছে। আগে উকি মেরে দেখে আসি ড্রয়িং রুমে কে কে আছে। অনু পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কান পাতলো। ডাইনিং টেবিলে বসে আফজাল খান গম্ভীর মুখে খাওয়া দাওয়া করছেন। রেহানা বেগম সরু গলায় বলল, ছেলেটা কিন্তু খারাপ না, তুমি শুধু শুধু জামাইকে বাড়ি থেকে বের করে দিলে। লোকে জানলে কি বলবে? যে খান বাড়ির জামাইকে শ্বশুর অপমান করে তাড়িয়ে দিয়েছে। ছেলেটা অনেক শক্তিশালী। আর খাটটা তো। আফজাল খান তেড়ে উঠলেন, তুমি আবার খাটের কথা তুলছো? লজ্জা লাগে না তোমার? অনুর মুখে হাত। যেটুকু বাইরে আসার সাহস সঞ্চয় করেছিল তার মায়ের কথায় আরো লজ্জার সম্মুখীন হতে হলো। এই ভদ্রমহিলা একটু বেশিই বোকা, একদম অনুর মতো গাধী। কখন কি বলতে হয় সেটাই তার খালি মগজে নাই। আফজাল খান খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গেল। খানিক পর অনু নিজের সাথে যুদ্ধ করতে করতে রান্নাঘরের দিকে এগোতেই সোফায় বসে থাকা দুজন আন্টি টাইপের মহিলা তাকে দেখে বলে উঠল, আরে অনুমা, তুমি যে একদম লজ্জায় লাল হয়ে আসছো, জামাই রাতেই এলো নাকি? অনু চমকে উঠল, হকচকে বিষম খেয়ে বসলো। মাথায় হাত দিয়ে ঢক ঢক করে পানি খেলো। দম নিয়ে মনে মনে ভাবতে লাগলো, কে বললো? অহিদের কথা কে ছড়ালো? আরে মা, বিচলিত হচ্ছ কেন? নতুন নতুন বিয়ে হয়েছে তো, তাই এমন লজ্জা লাগছে। তোমার মা আমাদের ডেকে এনেছেন মেয়ে জামাই দেখাবেন বলে। অনুর মাথা ঘুরে উঠল, কি সব আবল তাবল বলছে এসব আন্টিরা? অহিত এখানে কোথা থেকে আসবে? আর আম্মুই বা তাদের ক্যান ডেকে আনবে? এসব ভেবে অনু দ্রুত রান্নাঘরে ঢুকে পড়লো। অনু রান্নাঘর থেকে পানি নিয়ে বের হতেই যা দৃশ্য দেখলো তা দেখে তার চোখ একদম কপালে উঠে গেল। অহিত একদম নিজের বাড়ির মতো ডাইনিং টেবিলে বসে চেয়ারে হেলান দিয়ে পরোটা খাচ্ছে। আর সবচেয়ে অবাক করা বিষয়, রেহানা বেগম তার সামনে দাঁড়িয়ে। এই নাও বাবা, গরম গরম পরোটা, সবজিটা নাও, এটা অনুর খুব পছন্দের। মাহিম, তোর দুলাভাইকে আলু ভাজির বাটিটা এগিয়ে দে। মাহিম বাটিটা এগিয়ে দিয়ে হেসে বলল, দুলাভাই ডিম ভাজি লাগবো? অহিত মুচকি হেসে বলল, দাও দাও, যা আসতে সব দাও। মায়ের হাতের রান্না তো স্বর্গীয়। বেশরম ছেলে এত কাণ্ড ঘটিয়ে নির্লজ্জের মতো জামাই আদর নিচ্ছে। নিকুচি করেছি তো জামাই আদরের বলেই গটগট পায়ে তাদের সামনে এসে দাঁড়ায়। অহিত খেতে খেতে অনুর দিকে তাকিয়ে হালকা হেসে বলল, গুড মর্নিং বউ। অনু দাঁত কামড়ে বলল, আপনি আবার এসেছেন কেন? আর এখানে বসার সাহস কোথায় পেলেন? রেহানা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কি হচ্ছে অনু, জামাইয়ের সাথে এমন ব্যবহার করছিস কেন? ছেলেটা চুপচাপ খাচ্ছে, তোকে তো কিছু বলেনি। তুই খাবার খেলে খা, না খেলে এখান থেকে চলে যা। ভালোবাসার মানুষটা ইগনোর করে দূরে থাকলে ঠিক কতটা কষ্ট হয়। অহিত এক এক করে নিজের জামা কাপড় খুলতে খুলতে বলল, কাঁদছো কেন? অনু মুখ ঘুরিয়ে নিল, কোনো উত্তর দিল না। কেন উত্তর দিবে? সে সামান্য ভালোবাসি কথাটা শোনার জন্যই তো অনু এমন করছে। এটা কি এমন দোষ? উল্টো সে রাগ করবে। অহিত তাকে আগেই ভালোবাসি কথাটা বললে কি আর এমন পাগলামি করতো সে? সবকিছুর জন্য অহিত দায়ী। অহিত আবারও ডেকে উঠল, অনু। এবারও অনু কিছু বলল না। অহিত বিরক্ত হয়ে তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, নেক্সট টাইম যেন এমন মরা কান্না না দেখি, অসহ্য লাগে আমার। আমার ইচ্ছে, আমি কান্না করলে আপনার কি? আমি আপনার সাথে কথা না বললেই হলো। জানতো আপনি সরেন সামনে থেকে। অহিত ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। অনু হা হয়ে অহিদের যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর ফিক করে হেসে উঠল। ঠিক তখনই অহি রুমে নক করলো। হ্যাঁ আপু, ভেতরে আসো। অহি মৃদুস্বরে বলল, এখন যাব না বোন, এই যে তোমার বক্সটা নাও, এতে সব কিছু আছে, সুন্দর করে রেডি হয়ে বসে থাকো। দেখি ভাইয়া আজ তোমার উপর কিভাবে রাগ করে থাকে। অনু লজ্জা মাখা মুখ নিয়ে হাত বাড়িয়ে বক্সটা নিল। ইয়ে আপু, বলো।
এসব না পড়লে হয় না, মানে আমার কেমন কেমন যেন লাগছে, কেমন যেন অস্বস্তি হচ্ছে আপুই। অহি ঠোঁট কামড়ে হেসে বলল, ধুর মেয়ে, কিসের লজ্জা, অহিত তো তোমার জামাই, কিছু হবে না, আজ তোমায় জিততেই হবে, বেস্ট অফ লাক অনু। কথাগুলো বলে অহি চলে গেল। অনু দীর্ঘশ্বাস ছেড়ে দরজা বন্ধ করে দিল। এই নিয়ে অহির কত প্ল্যান মাফিক কাজ করলো অনু, কিন্তু একটা প্ল্যানও কাজে লাগেনি। অহিত যেন পাথরের মূর্তি হয়ে গেছে। অহিত ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হতেই অনু তাকে পাশ কাটিয়ে চট করে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। অহিত ফেবলাকান্তের মতো দাঁড়িয়ে রইল, কপাল কুঁচকে এলো তার। হঠাৎ আবার কি খিচুড়ি পাকাচ্ছে আল্লাহ ভালো জানে। টি শার্ট গায়ে জড়িয়ে বিছানার সাথে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিল অহিত। হঠাৎ খট করে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হলো অনু। সেদিকে তাকাতেই সঙ্গে সঙ্গে অহিদের হাত থেকে ফোনটা পড়ে গেল। অটোমেটিক চোখ দুটো বড় বড় হয়ে কপালে উঠে গেল। সারাদিন কোনো না কোনোভাবে অনুকে এড়িয়ে চলে সে, কিন্তু এখন কি করবে সে, এটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো অহিত। অনুর দিক থেকে যেন চোখ সরাতে পারছে না অহিত। শালার চোখকে আজ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। তার বেয়াদব চোখ জোড়া তার বেয়াদব বউ থেকে সরছেই না। শুকনো ঢোক গিলে কোনো মতে অনুর থেকে দৃষ্টি সরিয়ে নিল অহিত, কিন্তু নির্লজ্জ চোখ, বেহায়া চোখ অনুর দিকে আবারও তাকালো। অনু লাল খয়েরি রঙের শর্ট নাইটি ড্রেস পরে অহিদের সামনে দাঁড়িয়ে আছে। তার ফর্সা শরীরে যেন খয়েরি রংটা একদম ফুটে উঠেছে। তার মোমের মতো হাঁটু জোড়া ড্রিম লাইটের আলোয় যেন আরো আকর্ষণীয় লাগছে। অনুর অর্ধ উন্মুক্ত শরীর, উন্মুক্ত গলা, পেটের ভাঁজ দেখে অহিতের এখন হিতাহিত জ্ঞান হারানোর মতো অবস্থা। মনটা চাইছে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়তে। অনু লজ্জামাখা মুখশ্রী নিয়ে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। অনু যত এগোচ্ছে অহিতের হৃদস্পন্দন ততই দ্রুত উঠানামা করছে। নেশালো চোখ দুটো অনুর উন্মুক্ত গলায় নিক্ষেপ করা। অনু লজ্জায় অহিদের দিকে না তাকিয়ে চুপচাপ অহিদের পাশে শুয়ে পড়লো কমফোর্ট জড়িয়ে। অহিদের অবস্থা বেগতিক, শরীর ঘেমে চুবুডুবু হয়ে গেছে। কপালে ঘাম, গলায় ঘাম, বুকের পাশের অর্ধেক শার্ট ঘামে ভিজে গেছে। আজ যেন অনু তাকে মেরেই ফেলার প্ল্যান করেছে। তার শরীর ঘেঁষে শুয়ে থাকা অনুর প্রতিটি ঘন নিঃশ্বাসের শব্দ অহিদের প্রতিটি লোমকূপে আগুন ধরিয়ে দিচ্ছে। অহিদের বুকে ঝড় তুলে দিয়ে মেয়েটা যেন আরামে ঘুমানোর প্ল্যান করছে, কিন্তু ঘুম আর আসছে না। তার বুকের ভেতরে ড্রিম ড্রিম করে ঝড় বইছে। বেসামাল হয়ে অনু অহিদের কোমর জড়িয়ে ধরে তার উরু পা দিয়ে জড়িয়ে নেয়। চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে। অহিদের পুরো শরীর যেন এখন ব্যালেন্স হারিয়ে ফেলে। তার শরীরের রন্ধ্রে টন্ডে ছড়িয়ে পড়ছে তীব্র বাসনা। পাশের মানুষরা যখন তার বউ আর ভালোবাসার মানুষ একসাথে হয় তখন কি আর রাগ করে থাকা যায়? অহিত তার সমস্ত রাগ ভুলে গিয়ে উত্তেজিত হয়ে অনুকে ঝড়ের গতিতে বিছানার সাথে চেপে ধরে। উন্মাদের মতো অনুর পুরো শরীরে অধর ছোঁয়াতে থাকে। অনু কেঁপে ওঠে, কি করছেন আপনি? ছাড়ুন আমায়। আপনি না রাগ করে আছেন, তাহলে এটা করতে আপনার লজ্জা করছে না? অহিত অনুর গলায় মুখ ডুবিয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে, জান কথা বলো না। অহিদের ছোঁয়ায় অনু নিজেও কাবু হয়ে এসেছে। সে আর কোনো কথা না বলে কাপা হাত রাখলো অহিদের পিঠে। ব্যাস, আশকারা পেয়ে অহিত আরো উন্মাদ হয়ে গেল। অনুর গলা থেকে মুখ তুলে তার নরম তুলতুলে ঠোঁটে গভীরভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। উত্তেজিত হয়ে অনু অহিদের শার্ট খামচে ধরলো। সে নিজেও উন্মাদ হয়ে অহিদের সাথে তাল মিলাতে শুরু করলো। ডিম লাইটের নরম আলোয় পুরো ঘরটা যেন অন্যরকম হয়ে উঠেছে। বাতাসও নিঃশব্দ, শুধু রুম জুড়ে অহিতের দ্রুত ওঠানামা করা শ্বাস আর অনুর কাপা নিঃশ্বাস মিলেমিশে একটা তীব্র উত্তাপ তৈরি করেছে। অনুর উপর ঝুঁকে থাকা অহিদের নিঃশ্বাস গরম হয়ে ছুঁয়ে যাচ্ছে তার গলা, কাঁধ, কানের লতি। সারাদিন ধরে জমে থাকা সকল রাগ, অভিমান, চাপা আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে অহিদের চোখের চাহনি এখন একদম শীতল সমুদ্রের ন্যায় মাতাল করা। গরম নিঃশ্বাসের শব্দে অনু কেঁপে উঠল। লজ্জায় অহিদের কাছ থেকে মুখ সরিয়ে ছোট করে বলল, এভাবে কি দেখছেন? আমার বুঝি লজ্জা লাগে না? সরুন, ঘুমাতে দিন আমায়। ভুলে যাবেন না আপনি রাগ করে আসছেন। অহিত তার গলা থেকে মুখ সরিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হাসকি স্বরে বলল, রাতের বেলায় কিসের রাগ বউ? স্বামী স্ত্রী রাগারাগি করবে এটা স্বাভাবিক বিষয়, তবে সেটা দিনের বেলায়। আর ইউ খুব নটি হয়ে গেছো তাই না? অনু চমকে ওঠে, কাপা গলায় বলে ওঠে, মানে? অহিত অনুর বুকে মাথা রেখে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, মানে কি পোশাক পরেছো জান? যখন দেখলে শাড়ি দিয়ে কাজ হচ্ছে না, কোনোভাবে আমার অ্যাটেনশন পাচ্ছ না, তখন একদম ডাইরেক্ট অ্যাকশনে নেমে পড়লে। কে বলবে তোমার বয়স 19, কাজ কাম সব দিক দিয়ে তো পাকা বুড়ি। কিভাবে স্বামীর নজর ফেরাতে হয় সেটা খুব ভালো করেই জানো। অনু এতক্ষণ সমুদ্র সমান লজ্জা অনুভূতি নিয়ে মুচকি হাসলেও অহিদের বলা কথাই এখন সে তীব্র অপমান বোধ মনে করছে। রাগে ফুঁসতে ফুঁসতে অহিদের বুকে ধাক্কা দেয়, না সিটকে বলে ওঠে, ছ্যাঁচড়ামির অপবাদ দিচ্ছেন আমায়? আমি ছ্যাঁচড়া? আমি দুষ্টু? আমি আপনাকে নিজের দিকে টানার জন্য পাতলা শাড়ি পরে ঘুরঘুর করি? আপনার সাথে রোমান্স করার জন্য এই ড্রেস পরেছি আমি? নিজের চেহারা আয়নায় দেখেছেন কখনো? বাদরের মতো লাগে। আমি দেখে আপনার সংসার করছি, আমি যা খুশি পরে থাকবো। আপনার কি দরকার হয় আরো পাতলা শাড়ি পরবো? আপনি কেন খারাপ নজর দেন আমার উপর? নিজের নজর ঠিক করেন। একদম চুপ। অনুকে আর কিছু বলতে না দিয়ে অহিদ
অনুর নরম ঠোঁটে আঙুল দিয়ে কথাটা বলল। অনুর মুখ থেমে গেল, বিরক্ত মুখশ্রী নিয়ে অহিদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা বাবা, তুমি চাইলে রুমের মধ্যে আরো পাতলা শাড়ি পরে থাকতে পারো, দরকার হয় উলঙ্গ হয়েও থাকতে পারো। ট্রাস্ট মি জান, আমি নজর দেব না। আমরাই তো, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারো, আই ডোন্ট মাইন্ড। অহিদের মুখে এমন লাগাম ছাড়া কথা শুনে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করলো। চোখ বড় বড় করে রাগে অহিদের আঙুলে কামড় বসিয়ে দিল। আউচ, কি করছো কি? এত কামড়াকামড়ি করছো কেন? আমি ধরলে কিন্তু একটা জায়গায় অবশিষ্ট রাখবো না, জাস্ট নকশা বানিয়ে ফেলবো। লজ্জায় অনু অহিদের বুকে এলোপাথারি ঘুষি মারতে থাকে। নেকা কান্না এবং আহ্লাদি গলায় চেঁচিয়ে ওঠে, অসভ্য লুচ্চা বাজে লোক, ছোবেন না আমায়। নিকুচি করেছে আপনার সাথে ঘুমানোর, আমি অহিয়াপুর কাছে গেলাম। অহিদ মুচকি হেসে অনুর হাত দুটো ধরে ফেলে, শান্ত এবং মোলায়েম কণ্ঠে বলে, আমার জান পাখি রাগ করে না, আমি তো শুধু মজা করছিলাম। তোমায় একটু বেশি সুন্দর লাগছে জন্য আমার মাথা কাজ করছে না, সরি জান। এমন স্বর অনু আগে কোনোদিন শোনেনি তার থেকে, আর না সরি বলতে শুনেছে কোনো সময়। না চাইতে অনু নাকের ডগায় থাকা সমস্ত রাগ চলে গেল, মুখের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সে সেটা লুকোতে চোখ বন্ধ করে ফেললো। অনুকে কাবু করতে পেরে অহিদ বেজায় খুশি, কারণ সে এখন তার অনুকে রাগাতে চায় না, কারণ তার যে পুরুষত্বে আগুন লেগে আছে সেটা নেভাবে কে। মুখে শয়তানি হাসি টেনে অহিদের হাত অনুর কোমর শক্ত করে জড়িয়ে নিল। অনুর নিঃশ্বাস কেঁপে উঠল, বুক ওঠানামা করছে দ্রুত। পরক্ষণেই ঘুমোবো, এখন অন্তত ছেড়ে দিন, শ্বাস কাপা স্বরে বলল অনু। অহিদ এবার আর এক সেকেন্ডও নিজেকে থামালো না, তার ঠোঁট আবার ডুবে গেল অনুর ঠোঁটে। অজানা শিহরণ অনুর মাঝেও ঝুঁকে বসেছে, না চাইতেও সে আর অহিদকে বাধা দিতে পারল না, গভীরভাবে মিশে গেল অহিদের মাঝে। হঠাৎ অহিদ অনুর ঠোঁট ছেড়ে দিয়ে তার মুখের দিকে তাকায়। লজ্জায় লাল হয়ে অনু কাচুমাচু করতে থাকে। কি হয়েছে, এভাবে দেখছেন কেন? অহিদ হাসকি স্বরে বলে ওঠে, কিছু না, ভাবলাম কিসুমিসু করার আগে একবার তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন, না হলে তুমি আবার স্বামীর চরিত্রে দাগ লাগিয়ে দিবে। নেকা কান্না করে বলবে, আপনি শুধু আমার দেহকে ভালোবাসেন, আমায় ভালোবাসেন না। এমনিতে অনু লজ্জায় মরে যাচ্ছে, তার উপর অহিদ তার থেকে অনুমতি চাচ্ছে। সে কিভাবে অনুমতি দিবে? আজব, এতদিন তো অনুমতি ছাড়াই তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। আজ যখন অনু ইশারা ইঙ্গিতে বুঝিয়ে সম্মতি জানাচ্ছে, তাহলে হঠাৎ কিসের অনুমতি চাইছে? যত সব ঢং। কি হলো বলো কিছু, তুমি কি রাজি? অনুর শরীরে যেন আগুন জ্বলছে। মাঝ রাস্তায় এভাবে রোম্যান্স থামিয়ে যে ঢং করছে অহিদ, তা দেখে অনুর গা পিত্তি জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে দু চারটা ইট নিয়ে ব্যাটার মাথা ফাটিয়ে দিতে। তুমি তাহলে এখনো প্রস্তুত না? আচ্ছা তাহলে আমি চলে যাই। না, অনুর মস্তিষ্ক এখন সম্পূর্ণ খালি হয়ে আছে। অহিদ কি বলছে কি করছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। হৃৎপিণ্ড দ্রুত ওঠানামা করছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, শরীরে অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে। লজ্জায় কিছু বলতে না পেরে কাঁদো কাঁদো অসহায় চোখে অহিদের দিকে তাকিয়ে আছে। অহিদ উঠে যেতে নিলে অনু খপ করে তার হাত ধরে ফেলে। অহিদ উঠে বসে কপাল কুঁচকে বলে, কি হয়েছে? অনুর কোনো সারা শব্দ নেই। সে চুপচাপ ঘোর লাগা অনুভূতি নিয়ে অহিদের কাছে এগিয়ে আসে। অহিদের কোলে বসে তার দুই কাঁধ হাত দিয়ে জড়িয়ে ধরে, তারপর সে নিজের ঠোঁট জোড়া আলতোভাবে ছুঁয়ে দিল অহিদের ঠোঁটে। অহিদ বাঁকা হেসে অনুর কোমর জড়িয়ে ধরে গভীরভাবে ডুবে গেল অনুর অধরে। নির্জন ঘর জুড়ে ভরে উঠল নিঃশব্দ স্পন্দনে। দুজন মানুষের আত্মা মিলিত হলো প্রেমের অদৃশ্য সুতোয়। আজ তাদের মাঝে নেই কোনো রাগ অভিমান, যা আছে শুধুই দুজনের নিঃশ্বাসে মিশে থাকা মাতাল করা ভালোবাসা। সকাল, রাতের গভীর নীরবতা ভেঙে ভোরের নরম আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকলো। অনুর গাল এখনো লাল, চোখে ঘুম জমে আছে, শরীরের উপর হালকা কমফোর্ট জড়ানো। তার মাথাটা অহিদের বুকে, অহিদের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে তার কোমর, যেন পুরো রাতই সে শুয়েছিল এভাবেই। অনু চোখ খুললো, মাথা উঁচু করে প্রথমেই সে অহিদের মুখটা দেখতে পেল। সে কেঁপে উঠল। গত রাতে নিজের করা পাগলামির কথা মনে পড়তেই লজ্জায় মুখ লাল হয়ে গেল অনুর। সে নড়তে গেলেই অহিদের কণ্ঠ ভেসে এলো, নড়ে না, আধা ঘুমের স্বর, কর্কশ অথচ অদ্ভুত কোমল। অনু চমকে উঠল, জেগে আসতেন নাকি? অহিদ চোখ আধ খোলা রেখে বলল, ঘুমাইতে দিলা কই তুমি? অনু লজ্জায় মুখ অন্যদিকে ঘোরাই, একদম বাজে কথা বলবেন না, আমি মোটেও আপনার ঘুম নষ্ট করিনি, উল্টো আপনি আমার ঘুম নষ্ট করেছেন। অহিদ এবার পুরো চোখ খুলল, অনুর দিকে তাকিয়ে হাসলো সেভাবেই, যেভাবে পুরুষেরা খুব কম সময় হাসে, যার ভেতরে থাকে মালিকানা, মমতা আর একটু দুষ্টুমি। শোনো। সে অনুর থুতনিতে আলতো হাত ছুঁয়ে বলে, গত রাতের পর তুমি আমার কাছে অফিসিয়ালি ডেঞ্জারাস লেভেলে চলে গেছো বউ। আমি তো অবাক হয়ে ভাবছিলাম, এটাই কি আমার সেই ভীতু ইনোসেন্ট বউ যে এত দুষ্টু? আল্লাহ! অনু অহিদের উপর রাগে আর লজ্জায় বালিশে মুখ গুজে ফেললো। আপনি অসভ্য। অসভ্য না হলে বাবুরাম্মু হবা কিভাবে? অনু এবার বালিশ দিয়ে অহিদকে ধাক্কা মেরে বলে, চুপ করেন আপনি। কেউ সকাল সকাল এসব নষ্ট কথা বলে নাকি? আমরা তো কেউ না, আমরা তো স্বামী স্ত্রী, তো কিসের জন্য চুপ করব? আর এখন এত লজ্জা পাচ্ছ কেন? রাতে কি হয়েছিল তোমার জান? কিছু না।
আপনি বেশি বেশি বলছেন কিন্তু। অহিয়াপুর রুমে চলে যাব কিন্তু একবারে। হঠাৎ অহিত হাত বাড়িয়ে অনুকে নিজের বুকে টেনে নেয়, তারপর কপালে আলতো করে চুমু ছুঁয়ে দিল। আমার আদুরে বউ, রাগ করে না জান, এমনি দুষ্টুমি করে বলছি। অনু চোখ বড় বড় করে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে আপনি ভালোবাসি বলেন? অহিত চুপ, দৃষ্টি গম্ভীর, মুখের অভিব্যক্তি বোঝা যায় না। অনু কেঁপে ওঠে, আবার রাগ করলেন নাকি? আমি এমনি মজা করে বললাম, আর বলতে হবে না, আমি তো জানি আপনি আমাকে ভালো। অহিত ধীরে ধীরে তার কাছে ঝুঁকলো, অনুর চুল সরিয়ে কানে মুখ এনে ফিসফিস করে বলল, হাজার রাগ লাখ অভিমান থাকলেও আমি তোমায় ভালোবাসি অনু, খুব বেশি ভালোবাসি। তোমারে বাঁধিয়া রাখিতে চাই আমার হৃদয়ের বক্ষস্থলের মাঝে। সখী, তুমি সারা জীবন থাকবে কি আমার পিঞ্জিরার মাঝে? খুশিতে অনুর চোখ ছলছল করে উঠল, দুহাতে অহিতকে জড়িয়ে ধরে বলল, আমি সারা জীবনের জন্য আপনার বক্ষ পিঞ্জরায় আবদ্ধ হয়ে থাকতে চাই। ভালোবাসি আপনাকে, অসম্ভব ভালোবাসি। সারা জীবন এভাবে রেখে দেব আপনাকে, কোথাও হারাতে দেব না। আমার শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শুধু আপনি নামক ভাইরাস। ভালোবাসি প্রিয়, আজীবন বেঁচে যাব। এতদিন ধৈর্য সহকারে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট আর একটা গল্প আসতেছে, আপনারা সবাই অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। জামা কাপড় খুলতে খুলতে বলল, কাঁদছো কেন? অনু মুখ ঘুরিয়ে নিল, কোনো উত্তর দিল না। কেন উত্তর দিবে? সে সামান্য ভালোবাসি কথাটা শোনার জন্যই তো অনু এমন করছে। এটা কি এমন দোষ? উল্টো সে রাগ করবে। অহিত তাকে আগেই ভালোবাসি কথাটা বললে কি আর এমন পাগলামি করতো সে? সবকিছুর জন্য অহিত দায়ী। অহিত আবারও ডেকে উঠল, অনু। এবারও অনু কিছু বলল না। অহিত বিরক্ত হয়ে তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, নেক্সট টাইম যেন এমন মরা কান্না না দেখি, অসহ্য লাগে আমার ইচ্ছে, আমি কান্না করলে আপনার কি? আমি আপনার সাথে কথা না বললেই হলো। জানতো আপনি সরেন সামনে থেকে। অহিত ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। অনু হা হয়ে অহিদের যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর ফিক করে হেসে উঠল। ঠিক তখনই অহি রুমে নক করলো। হ্যাঁ আপু, ভেতরে আসো। অহি মৃদু স্বরে বলল, এখন যাব না বোন, এই যে তোমার বক্সটা নাও, এতে সব কিছু আছে, সুন্দর করে রেডি হয়ে বসে থাকো। দেখি ভাইয়া আজ তোমার উপর কিভাবে রাগ করে থাকে। অনু লজ্জা মাখা মুখ নিয়ে হাত বাড়িয়ে বক্সটা নিল। ইয়ে আপু, বলো। এসব না পড়লে হয় না, মানে আমার কেমন কেমন যেন লাগছে, কেমন যেন অস্বস্তি হচ্ছে আপুই। অহিত ঠোঁট কামড়ে হেসে বলল, ধুর মেয়ে, কিসের লজ্জা? অহিত তো তোমার জামাই, কিছু হবে না, আজ তোমায় জিততেই হবে। বেস্ট অফ লাক অনু। কথাগুলো বলে অহি চলে গেল। অনু দীর্ঘশ্বাস ছেড়ে দরজা বন্ধ করে দিল। এই নিয়ে অহির কত প্ল্যান মাফিক কাজ করলো অনু, কিন্তু একটা প্ল্যানও কাজে লাগেনি। অহিত যেন পাথরের মূর্তি হয়ে গেছে। অহিত ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হতেই অনু তাকে পাশ কাটিয়ে চট করে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। অহিত ফেবলাকান্তের মতো দাঁড়িয়ে রইল, কপাল কুঁচকে এলো তার। হঠাৎ আবার কি খিচুড়ি পাকাচ্ছে আল্লাহ ভালো জানে। টি শার্ট গায়ে জড়িয়ে বিছানার সাথে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিল অহিত। হঠাৎ খট করে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হলো অনু। সেদিকে তাকাতেই সঙ্গে সঙ্গে অহিদের হাত থেকে ফোনটা পড়ে গেল। অটোমেটিক চোখ দুটো বড় বড় হয়ে কপালে উঠে গেল। সারাদিন কোনো না কোনো ভাবে অনুকে এড়িয়ে চলে সে, কিন্তু এখন কি করবে সে, এটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো অহিত। অনুর দিক থেকে যেন চোখ সরাতে পারছে না অহিত। শালার চোখকে আজ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। তার বেয়াদব চোখ জোড়া তার বেয়াদব বউ থেকে সরছেই না। শুকনো ঢোক দিলে কোনো মতে অনুর থেকে দৃষ্টি সরিয়ে নিল অহিত, কিন্তু নির্লজ্জ চোখ, বেহায়া চোখ অনুর দিকে আবারও তাকালো। অনু লাল খয়েরি রঙের শর্ট নাইটি ড্রেস পরে অহিদের সামনে দাঁড়িয়ে আছে। তার ফর্সা শরীরে যেন খয়েরি রংটা একদম ফুটে উঠেছে। তার মোমের মতো হাঁটু জোড়া ড্রিম লাইটের আলোয় যেন আরো আকর্ষণীয় লাগছে। অনুর অর্ধ উন্মুক্ত শরীর, উন্মুক্ত গলা, পেটের ভাঁজ দেখে অহিদের এখন হিতাহিত জ্ঞান হারানোর মতো অবস্থা। মনটা চাইছে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়তে। অনু লজ্জামাখা মুখশ্রী নিয়ে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। অনু যত এগোচ্ছে অহিদের হৃদস্পন্দন ততই দ্রুত উঠানামা করছে। নেশালো চোখ দুটো অনুর উন্মুক্ত গলায় নিক্ষেপ করা। অনু লজ্জায় অহিদের দিকে না তাকিয়ে চুপচাপ অহিদের পাশে শুয়ে পড়লো কমফোর্ট জড়িয়ে। অহিদের অবস্থা বেগতিক, শরীর ঘেমে চুবুডুবু হয়ে গেছে। কপালে ঘাম, গলায় ঘাম, বুকের পাশের অর্ধেক শার্ট ঘামে ভিজে গেছে। আজ যেন অনু তাকে মেরেই ফেলার প্ল্যান করেছে। তার শরীর ঘেঁষে শুয়ে থাকা অনুর প্রতিটি ঘন নিঃশ্বাসের শব্দ অহিদের প্রতিটি লোমকূপে আগুন ধরিয়ে দিচ্ছে। অহিদের বুকে ঝড় তুলে দিয়ে মেয়েটা যেন আরামে ঘুমানোর প্ল্যান করছে, কিন্তু ঘুম আর আসছে না। তার বুকের ভেতরে ড্রিম ড্রিম করে ঝড় বইছে। বেসামাল হয়ে অনু অহিদের কোমর জড়িয়ে ধরে তার উরু পা দিয়ে জড়িয়ে নেয়। চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে। অহিদের পুরো শরীর যেন এখন ব্যালেন্স হারিয়ে ফেলে। তার শরীরের রন্ধ্রে টন্ধ্রে ছড়িয়ে পড়ছে তীব্র বাসনা। পাশের মানুষরা যখন তার বউ আর ভালোবাসার মানুষ
একসাথে হয় তখন কি আর রাগ করে থাকা যায়? অহিত তার সমস্ত রাগ ভুলে গিয়ে উত্তেজিত হয়ে অনুকে ঝড়ের গতিতে বিছানার সাথে চেপে ধরে। উন্মাদের মতো অনুর পুরো শরীরে অধর ছোঁয়াতে থাকে। অনু কেঁপে ওঠে। কি করছেন আপনি? ছাড়ুন আমায়। আপনি না রাগ করে আছেন, তাহলে এটা করতে আপনার লজ্জা করছে না? অহিত অনুর গলায় মুখ ডুবিয়ে নেশালা কণ্ঠে বলে ওঠে, জান কথা বলো না। অহিতের ছোঁয়ায় অনু নিজেও কাবু হয়ে এসেছে। সে আর কোনো কথা না বলে কাপা হাত রাখলো অহিতের পিঠে। ব্যাস, আশকারা পেয়ে অহিত আরো উন্মাদ হয়ে গেল। অনুর গলা থেকে মুখ তুলে তার নরম তুলতুলে ঠোঁটে গভীরভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। উত্তেজিত হয়ে অনু অহিতের শার্ট খামচে ধরলো। সে নিজেও উন্মাদ হয়ে অহিতের সাথে তাল মিলাতে শুরু করলো। ডিম লাইটের নরম আলোয় পুরো ঘরটা যেন অন্যরকম হয়ে উঠেছে। বাতাসও নিঃশব্দ, শুধু রুম জুড়ে অহিতের দ্রুত ওঠানামা করা শ্বাস আর অনুর কাপা নিঃশ্বাস মিলেমিশে একটা তীব্র উত্তাপ তৈরি করেছে। অনুর উপর ঝুঁকে থাকা অহিতের নিঃশ্বাস গরম হয়ে ছুঁয়ে যাচ্ছে তার গলা, কাঁধ, কানের লতি। সারাদিন ধরে জমে থাকা সকল রাগ, অভিমান, চাপা আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে অহিদের চোখের চাহনি এখন একদম শীতল সমুদ্রের ন্যায় মাতাল করা। গরম নিঃশ্বাসের শব্দে অনু কেঁপে উঠল। লজ্জায় অহিদের কাছ থেকে মুখ সরিয়ে ছোট করে বলল, এভাবে কি দেখছেন? আমার বুঝি লজ্জা লাগে না? সরুন, ঘুমাতে দিন আমায়। ভুলে যাবেন না আপনি রাগ করে আছেন। অহিত তার গলা থেকে মুখ সরিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হাসকি স্বরে বলল, রাতের বেলায় কিসের রাগ বউ? স্বামী স্ত্রী রাগারাগি করবে এটা স্বাভাবিক বিষয়, তবে সেটা দিনের বেলায়। আর ইউ খুব নটি হয়ে গেছো তাই না? অনু চমকে ওঠে, কাপা গলায় বলে ওঠে, মানে? অহিত অনুর বুকে মাথা রেখে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, মানে কি পোশাক পরেছো জান? যখন দেখলে শাড়ি দিয়ে কাজ হচ্ছে না, কোনোভাবে আমার অ্যাটেনশন পাচ্ছ না, তখন একদম ডাইরেক্ট অ্যাকশনে নেমে পড়লে। কে বলবে তোমার বয়স 19, কাজ কাম সব দিক দিয়ে তো পাকা বুড়ি। কিভাবে স্বামীর নজর ফেরাতে হয় সেটা খুব ভালো করেই জানো। অনু এতক্ষণ সমুদ্র সমান লজ্জা অনুভূতি নিয়ে মুচকি হাসলেও অহিদের বলা কথাই এখন সে তীব্র অপমান বোধ মনে করছে। রাগে ফুঁসতে ফুঁসতে অহিদের বুকে ধাক্কা দেয়, না সিটকে বলে ওঠে, ছ্যাঁচড়ামির অপবাদ দিচ্ছেন আমায়? আমি ছ্যাঁচড়া? আমি দুষ্টু? আমি আপনাকে নিজের দিকে টানার জন্য পাতলা শাড়ি পরে ঘুরঘুর করি? আপনার সাথে রোমান্স করার জন্য এই ড্রেস পরেছি আমি? নিজের চেহারা আয়নায় দেখেছেন কখনো? বাদরের মতো লাগে। আমি দেখে আপনার সংসার করছি। আমি যা খুশি পরে থাকবো, আপনার কি? দরকার হয় আরো পাতলা শাড়ি পরবো। আপনি কেন খারাপ নজর দেন আমার উপর? নিজের নজর ঠিক করেন। একদম চুপ। অনুকে আর কিছু বলতে না দিয়ে অহিদ অনুর নরম ঠোঁটে আঙুল দিয়ে কথাটা বলল। অনুর মুখ থেমে গেল, বিরক্ত মুখশ্রী নিয়ে অহিদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা বাবা, তুমি চাইলে রুমের মধ্যে আরো পাতলা শাড়ি পরে থাকতে পারো, দরকার হয় উলঙ্গ হয়েও থাকতে পারো। ট্রাস্ট মি জান, আমি নজর দেব না। আমরাই তো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারো। আই ডোন্ট মাইন্ড। অহিদের মুখে এমন লাগাম ছাড়া কথা শুনে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করলো। চোখ বড় বড় করে রাগে অহিদের আঙুলে কামড় বসিয়ে দিল। আউচ! কি করছো? কি এত কামড়া কামড়ি করছো কেন? আমি ধরলে কিন্তু একটা জায়গায় অবশিষ্ট রাখবো না, জাস্ট নকশা বানিয়ে ফেলবো। লজ্জায় অনু অহিদের বুকে এলোপাথারি ঘুষি মারতে থাকে। নেকা কান্না এবং আহ্লাদি গলায় চেঁচিয়ে ওঠে, অসভ্য লুচ্চা বাজে লোক, ছোবেন না আমায়। নিকুচি করেছে আপনার সাথে ঘুমানোর। আমি অহিয়াপুর কাছে গেলাম। অহিদ মুচকি হেসে অনুর হাত দুটো ধরে ফেলে। শান্ত এবং মোলায়েম কণ্ঠে বলে, আমার জান পাখি রাগ করে না। আমি তো শুধু মজা করছিলাম। তোমায় একটু বেশি সুন্দর লাগছে জন্য আমার মাথা কাজ করছে না। সরি জান। এমন স্বর অনু আগে কোনোদিন শোনেনি তার থেকে। আর না সরি বলতে শুনেছে কোনো সময়। না চাইতে অনু নাকের ডগায় থাকা সমস্ত রাগ চলে গেল। মুখের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সে সেটা লুকোতে চোখ বন্ধ করে ফেললো। অনুকে কাবু করতে পেরে অহিদ বেজায় খুশি, কারণ সে এখন তার অনুকে রাগাতে চায় না। কারণ তার যে পুরুষত্বে আগুন লেগে আছে সেটা নেভাবে কে? মুখে শয়তানি হাসি টেনে অহিদের হাত অনুর কোমর শক্ত করে জড়িয়ে নিল। অনুর নিঃশ্বাস কেঁপে উঠল, বুক ওঠানামা করছে দ্রুত। পরক্ষণেই ঘুমোবো, এখন অন্তত ছেড়ে দেন, শ্বাস কাপা স্বরে বলল অনু। অহিদ এবার আর এক সেকেন্ডও নিজেকে থামালো না। তার ঠোঁট আবার ডুবে গেল অনুর ঠোঁটে। অজানা শিহরণ অনুর মাঝেও ঝুঁকে বসেছে। না চাইতেও সে আর অহিদকে বাধা দিতে পারল না। গভীরভাবে মিশে গেল অহিদের মাঝে। হঠাৎ অহিদ অনুর ঠোঁট ছেড়ে দিয়ে তার মুখের দিকে তাকায়। লজ্জায় লাল হয়ে অনু কাচুমাচু করতে থাকে। কি হয়েছে? এভাবে দেখছেন কেন? অহিদ হাসকি স্বরে বলে ওঠে, কিছু না। ভাবলাম কিছু মিছু করার আগে একবার তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন, না হলে তুমি আবার স্বামীর চরিত্রে দাগ লাগিয়ে দিবে। নেকা কান্না করে বলবে, আপনি শুধু আমার দেহকে ভালোবাসেন, আমায় ভালোবাসেন না। এমনিতে অনু লজ্জায় মরে যাচ্ছে, তার উপর অহিদ তার থেকে অনুমতি চাচ্ছে। সে কিভাবে অনুমতি দিবে? আজব, এতদিন তো অনুমতি ছাড়াই তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। আজ যখন অনু ইশারা ইঙ্গিতে বুঝিয়ে সম্মতি জানাচ্ছে, তাহলে হঠাৎ কিসের অনুমতি চাইছে? যত সব ঢং। কি হলো বলো কিছু? তুমি কি রাজি? অনুর
অনুর শরীরে যেন আগুন জ্বলছে। মাঝ রাস্তায় এভাবে রোম্যান্স থামিয়ে যে ঢং করছে অহিত, তা দেখে অনুর গা পিত্তি জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে 2-4টা ইট নিয়ে ব্যাটার মাথা ফাটিয়ে দিতে। তুমি তাহলে এখনো প্রস্তুত না? আচ্ছা তাহলে আমি চলে যাই। না, অনুর মস্তিষ্ক এখন সম্পূর্ণ খালি হয়ে আছে। অহিত কি বলছে কি করছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। হৃৎপিণ্ড দ্রুত ওঠানামা করছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, শরীরে অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে। লজ্জায় কিছু বলতে না পেরে কাঁদো কাঁদো অসহায় চোখে অহিদের দিকে তাকিয়ে আছে। অহিত উঠে যেতে নিলে অনু খপ করে তার হাত ধরে ফেলে। অহিত উঠে বসে কপাল কুঁচকে বলে, কি হয়েছে? অনুর কোনো সারা শব্দ নেই। সে চুপচাপ ঘোর লাগা অনুভূতি নিয়ে অহিদের কাছে এগিয়ে আসে। অহিদের কোলে বসে তার 2 কাঁধ হাত দিয়ে জড়িয়ে ধরে। তারপর সে নিজের ঠোঁট জোড়া আলতোভাবে ছুঁয়ে দিল অহিদের ঠোঁটে। অহিত বাঁকা হেসে অনুর কোমর জড়িয়ে ধরে গভীরভাবে ডুবে গেল অনুর অধরে। নির্জন ঘর জুড়ে ভরে উঠল নিঃশব্দ স্পন্দনে। দুজন মানুষের আত্মা মিলিত হলো প্রেমের অদৃশ্য সুতোয়। আজ তাদের মাঝে নেই কোনো রাগ অভিমান, যা আছে শুধুই দুজনের নিঃশ্বাসে মিশে থাকা মাতাল করা ভালোবাসা। সকাল, রাতের গভীর নীরবতা ভেঙে ভোরের নরম আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকলো। অনুর গাল এখনো লাল, চোখে ঘুম জমে আছে, শরীরের উপর হালকা কমফোর্ট জড়ানো। তার মাথাটা অহিদের বুকে, অহিদের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে তার কোমর, যেন পুরো রাতই সে শুয়েছিল এভাবেই। অনু চোখ খুলল, মাথা উঁচু করে প্রথমেই সে অহিদের মুখটা দেখতে পেল। সে কেঁপে উঠল। গত রাতে নিজের করা পাগলামির কথা মনে পড়তেই লজ্জায় মুখ লাল হয়ে গেল অনুর। সে নড়তে গেলেই অহিদের কণ্ঠ ভেসে এলো, নড়ে না, আধা ঘুমের স্বর, কর্কশ অথচ অদ্ভুত কোমল। অনু চমকে উঠল, জেগে আসতেন নাকি? অহিত চোখ আধ খোলা রেখে বলল, ঘুমাইতে দিলা কই তুমি? অনু লজ্জায় মুখ অন্যদিকে ঘুরাই, একদম বাজে কথা বলবেন না, আমি মোটেও আপনার ঘুম নষ্ট করিনি, উল্টো আপনি আমার ঘুম নষ্ট করেছেন। অহিত এবার পুরো চোখ খুলল, অনুর দিকে তাকিয়ে হাসলো সেভাবেই, যেভাবে পুরুষেরা খুব কম সময় হাসে, যার ভেতরে থাকে মালিকানা, মমতা আর একটু দুষ্টুমি। শোনো। সে অনুর থুতনিতে আলতো হাত ছুঁয়ে বলে, গত রাতের পর তুমি আমার কাছে অফিসিয়ালি ডেঞ্জারাস লেভেলে চলে গেছো বউ। আমি তো অবাক হয়ে ভাবছিলাম, এটাই কি আমার সেই ভীতু ইনোসেন্ট বউ যে এত দুষ্টু? আল্লাহ! অনু অহিদের উপর রাগে আর লজ্জায় বালিশে মুখ গুজে ফেললো। আপনি অসভ্য। অসভ্য না হলে বাবুরাম্মু হবা কিভাবে? অনু এবার বালিশ দিয়ে অহিতকে ধাক্কা মেরে বলে, চুপ করেন আপনি। কেউ সকাল সকাল এসব নষ্ট কথা বলে নাকি? আমরা তো কেউ না, আমরা তো স্বামী স্ত্রী, তো কিসের জন্য চুপ করব? আর এখন এত লজ্জা পাচ্ছ কেন? রাতে কি হয়েছিল তোমার জান? কিছু না। আপনি বেশি বেশি বলছেন কিন্তু। অহিয়াপুর রুমে চলে যাব কিন্তু একবারে। হঠাৎ অহিত হাত বাড়িয়ে অনুকে নিজের বুকে টেনে নেয়, তারপর কপালে আলতো করে চুমু ছুঁয়ে দিল। আমার আদুরে বউ, রাগ করে না জান, এমনি দুষ্টুমি করে বলছি। অনু চোখ বড় বড় করে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে আপনি ভালোবাসি বলেন? অহিত চুপ, দৃষ্টি গম্ভীর, মুখের অভিব্যক্তি বোঝা যায় না। অনু কেঁপে উঠে, আবার রাগ করলেন নাকি? আমি এমনি মজা করে বললাম, আর বলতে হবে না, আমি তো জানি আপনি আমাকে ভালো। অহিত ধীরে ধীরে তার কাছে ঝুঁকলো, অনুর চুল সরিয়ে কানে মুখ এনে ফিসফিস করে বলল, হাজার রাগ লাখ অভিমান থাকলেও আমি তোমায় ভালোবাসি অনু, খুব বেশি ভালোবাসি। তোমারে বাঁধিয়া রাখিতে চাই আমার হৃদয়ের বক্ষস্থলের মাঝে। সখী, তুমি সারা জীবন থাকবে কি আমার পিঞ্জিরার মাঝে? খুশিতে অনুর চোখ ছলছল করে উঠল, দুহাতে অহিতকে জড়িয়ে ধরে বলল, আমি সারা জীবনের জন্য আপনার বক্ষ পিঞ্জরায় আবদ্ধ হয়ে থাকতে চাই। ভালোবাসি আপনাকে, অসম্ভব ভালোবাসি। সজন দূর থেকে ধীরে ধীরে কাছে চলে আসছিল। বাড়িতে কেউ নেই, কাজের খালারা ছুটিতে গেছেন, শুধুমাত্র কয়েকজন গার্ড ছিল বাইরে পাহারায়। অহিত দ্রুত পায়ে ছাদের দিকে ছুটল, বৃষ্টি নামার আগে কাপড়গুলো তোলার জন্য। ছাদে পা রাখতেই হঠাৎ হাওয়া জোরে বইতে শুরু করলো। লাল সাদা শাড়ির আঁচল বাতাসে উঠতে লাগলো, আর আকাশের গাঢ় মেঘটাই মাঝে মাঝে বিদ্যুতের ক্ষণিক ঝলকে চারপাশে আলোকিত হয়ে উঠছিল। দূরে শহরের আলো যেন মেঘেদের চাপে ম্লান হয়ে গেছে। অহি তাড়াহুড়ো করে দড়িতে ঝুলানো কাপড়গুলো তুলতে শুরু করলো, কিন্তু ততক্ষণে বৃষ্টির প্রথম বড় বড় ফোঁটাগুলো পড়া শুরু হয়ে গেছে। টুপটাপ শব্দে ছাদের টিন, দেওয়াল আর কাপড়ে দাগ পড়তে লাগলো। ঠিক সেই সময় তার চোখ আটকে গেল পাশের বাড়ির ছাদে। আকাশে ঝড়, চারদিকে অন্ধকার নেমে এসেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু একজন ছেলে সেখানে বেঞ্চের উপর নির্লিপ্ত ভাবে শুয়ে আছে। মুখের উপর একটি মোটা বই গুজে রেখেছে, যেন ঝড় বৃষ্টি কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। হাওয়া বাড়তে থাকায় তার গায়ের শার্ট ভিজে শরীরে লেপ্টে গেছে, তবুও কোনো নড়াচড়া নেই। অহি বিরক্ত হয়ে কপাল কুঁচকালো, এত অদ্ভুত মানুষ হয় নাকি? সে হাতের ভেজা শাড়ি ঠিক করে পাশের ছাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই যে পাশের বাসার ছেলে, বৃষ্টি টের পান না নাকি?
ভিজে যাচ্ছেন, তাও বই নিয়ে কি সাহিত্য পাঠ করছেন শুনি। অভ্র বিরক্ত হয়ে ধীরে ধীরে মাথা তুলল। বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে কখন যে তার চোখ লেগে এসেছে তা খেয়ালই ছিল না। কারো উচ্চ শব্দ কর্ণ পৌঁছালে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে তার। নিজেকে সংযত করে তীক্ষ্ণ চোখে অহির দিকে তাকালো। অহির শরীরে লাল সাদা শাড়ি ভিজে লেপ্টে আছে, যার কারণে শরীরের অংশ দৃশ্যমান। কোমর অব্দি লম্বা চুলগুলো পিঠের উপর পড়ে আছে, চোখের পাপড়ি কাঁপছে, গাল বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির বিন্দু বিন্দু কণা। কপাল ভাঁজ করে অভ্রের দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য অভ্র থমকে গেল। অহিকে দেখে যেন শব্দহীন বজ্রপাত তার ভেতরেই নেমে এলো। বাকশক্তি হারিয়ে অহির দিকে অপলক নয়নে তাকিয়ে রইল সে, যেন চোখের পলক ফেললেই পাখি উড়ে যাবে। এভাবে নিজের দিকে অভ্রকে তাকিয়ে থাকতে দেখে অহি ঘাবড়ে গেল। পুরুষ মানুষের দৃষ্টি থেকে বাঁচার জন্য শাড়ির আঁচল চাদরের মতো করে গায়ে জড়িয়ে নিল। বিরক্ত হয়ে বলে উঠল, কি দেখছেন এভাবে? পরি কি? অভ্র হুঁশে ফিরে হকচকিয়ে উত্তর দিল, কই কিছু না তো। আপনি কে? আপনাকে কেন বলবো? ভুলেও আমাদের ছাদের আশেপাশে আর তাকাবেন না। বলেই অহি বিরক্ত হয়ে ফের কাপড় তুলতে মন দিল, আর অভ্র নিঃশব্দে তাকিয়ে রইল। অহি ভেজা কাপড়গুলো হাতে নিয়ে অভ্রের দিকে না তাকিয়ে ছাদ থেকে নেমে গেল। এত বছর বইয়ের পাতায় ডুবে থাকা ছেলেটার পৃথিবীতে এই প্রথম কোনো নারীর আগমন ঘটলো। অহি যে ভার্সিটিতে ভর্তি হয়েছে, অভ্র সেই একই ভার্সিটিতে পড়াশোনা করে। অভ্র এখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। দেখতে শুনতে ভদ্র, শান্ত আর বেশ মার্জিত। কিছুদিন আগে অহির পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছে সে। সেই সুবাদেই দুজনের মধ্যে প্রায় দেখা সাক্ষাৎ হতো। শুরুর দিকে অহি অভ্রকে তেমন পাত্তা দিত না, কিন্তু একদিন হঠাৎ করে তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়ে গেল। মাঝে মধ্যে অহি অভ্রের কাছে ইকোনমিক্স শিখত। লাইব্রেরি হয়ে উঠেছিল তাদের দুজনের সবচেয়ে বেশি সময় কাটানোর জায়গা। চোখে চোখে ইশারায় অগণিত অনুভূতি আদান প্রদান হতো তাদের মধ্যে। একদিন অভ্র হুট করে বলে বসেছিল, শাড়িতে তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। কথাটা বলার পর অভ্রের চোখে ছিল এক নিখাত মুগ্ধতা, যা অহির মনে নতুন এক অজানা অনুভূতির জন্ম দিল। ধীরে ধীরে তাদের এই সম্পর্ক বন্ধুত্বের চেয়েও গভীর হতে থাকে। শুরু হয় তাদের মধ্যে প্রেম আদান প্রদান। একদিন হুট করে অহির পরিবারের লোক জানতে পারে তাদের প্রেমের বিষয়। অহিকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়, কারণ অহিত কিছুতেই তার বোনকে একটা বেকার ছেলের হাতে তুলে দিবে না। পৃথিবীর কোনো ভাই চাইবে না তার বোন কষ্টে থাকুক। ভালোবাসা কখনো আবেগ দিয়ে হয় না, এটাকে প্রমাণ করতে হয়। আজ আবেগে পড়ে বিয়ে করলো, 2 দিন পর যখন অভাব হবে, তখন আবেগ ভুলে দুজনেরই বিবেক কাজ করবে, তখন নেমে আসবে সংসারে অশান্তি। তাই অহিত অভ্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, অহিকে যদি বিয়ে করতে চাও তাহলে তোমাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের একটা পরিচয় গড়ে তুলতে হবে, তবেই তুমি আমার বোনকে পাবে। আমি কোনো বেকার ছেলের হাতে আমার বোনকে তুলে দিতে পারবো না। পরিচয় গড়ে তারপর এসো। অভ্র মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা মা চেয়েছিল সে ডাক্তার হবে, পরিবারের ভরসা হবে, কিন্তু প্রেমের টানে দায়িত্বহীনতায় সে নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছিল। তাই পরিবারের সিদ্ধান্ত কষ্ট করে হলেও ছেলেকে বিদেশ পাঠানো হবে উচ্চশিক্ষার জন্য। এত ঝামেলার মধ্যে অভ্র অহির সাথে ঠিকমতো কথা বলতো না। অহি ফোন করলে সে কেটে দিত, মাঝে মধ্যে ব্লক লিস্টে ফেলে রাখতো। এভাবে প্রায় 1 মাসের মতো অহিকে সে ইগনোর করেছে। তার সাথে যোগাযোগ করতে না পেরে অহি প্রায় পাগলের মতো হয়ে গেল। ঠিকমতো খাবার খেত না, ঘুমাইতো না, কারোর সাথে কথা বলতো না, সব সময় নিজেকে ঘরবন্দি করে রাখতো। এক সময় তার মনে হতে শুরু করলো অভ্র তাকে ঠকিয়েছে, সব অভিনয় করেছে তার সাথে। এসব ভেবে কান্না করত। একদিন সন্ধ্যায় হুট করে অভ্র অহির সামনে এসে দাঁড়ালো, চোখ দুটো লাল, গলা ভার। অহি, আমি চলে যাচ্ছি দেশের বাইরে। মা বলেছে তুমি নাকি আমার ভবিষ্যৎ নষ্ট করছো, কিন্তু আমি এমন কিছু হতে দেব না। আমি বেঁচে থাকতে আমার প্রিয় মানুষের উপর কেউ আঙুল তুলবে, এটা আমি কিছুতেই হতে দেব না। তোমার ভাই চাই আমি নিজের পরিচয় গড়ি, আমার ফ্যামিলিও সেটা চাই, কিন্তু কেউ আমাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না। তাই কষ্ট হলেও আমাদের কিছু বছর আলাদা থাকতে হবে অহি। ওরা যে আমাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছে, খুব কঠিন পরীক্ষা। তুমি কি করবে আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা? অভ্রের হাতে কাগজের কয়েকটা ফাইল, বিদেশ পড়তে যাওয়ার অনুমোদন পত্র। চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়লো। অহির ভেতর যেন সবকিছু ভেঙে পড়লো। অভিমানী হয়ে অশ্রুসিক্ত নয়নে অভ্রের দিকে তাকিয়ে বলল, আপনি যদি দেশে ফিরে আমায় বিয়ে নাও করেন, তবুও অহি অন্য কারো নামে কবুল বলবে না। আমি সারা জীবন আপনার অপেক্ষায় থাকবো। আপনি না ফিরলেও থাকবো, আপনার যেখানে খুশি সেখানে আপনি যেতে পারেন। অহির চোখে পানি দেখে অভ্র আর কোনো কথা বলতে পারেনি, শুধু অহির হাত ধরে কপালে হাত ছুঁয়ে বলেছিল, আমি খুব শীঘ্রই ফিরবো অহি, প্লিজ তুমি কেঁদো না। আমি কথা দিচ্ছি, আমি ফিরলে তুমি যেভাবে থাকবে আমি সেভাবেই তোমাকে খুঁজে নেব। তারপর অভ্র চলে গেল। সেদিন থেকে অহির যখন অভ্রের কথা মনে পড়তো, তখন অভ্রের পছন্দ মতো শাড়ি পরে সেজেগুজে সময় পার করত। এতগুলো বছরে অভ্র অহির সাথে খুব কম যোগাযোগ রেখেছে, কারণ একটাই, প্রিয় মানুষের সাথে দূর থেকে কথা বলে ক্ষণিকের জন্য শান্তি পাওয়া যায় ঠিকই, কিন্তু কোনো কাজে শান্তি পাওয়া যায় না। বর্তমান বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। সূর্যের আফসা আফসা লাল রশ্মি এখনো রয়ে গেছে।
অনু এখনো সেই আম গাছের নিচেই দুপা ভাঁজ করে বসে আছে, একদম বাচ্চাদের মতো গালে দুহাত দিয়ে চুপচাপ বসে আছে, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে স্পষ্টই বোঝা যায়। দু চোখ ফুলে যায়নি ঠিকই, কিন্তু রিমঝিম কান্নার আভা ফুটে উঠেছে। অহিত দূর থেকে অনুকে দেখে গভীর একটা নিঃশ্বাস ফেলল। আরিয়ান তখন অহিদের কোলে ছিল আর মায়া অভ্রের কোলে। অহিত আরিয়ানকে অহির কোলে দিয়ে বলল, অহি আরিয়ানের খেয়াল রাখিস, আমি যাই তার মায়ের রাগ ভাঙাই, না হলে এক যুগেও গাল ফুলিয়ে বসে থাকবে। শালার কপাল আমার, একটুও শান্তি নাই জীবনে। অহি হেসে বলল, তোমার বউয়ের রাগ ভাঙাতে গেলে পুরো রাত লেগে যাবে ভাইয়া। সবসময় অনুকে এত ধমক দাও কেন তুমি? বেচারি একটুতেই অভিমান করে কষ্ট পাই, আর যেন তাকে ধমক না দেওয়া হয়। অহিত কোনো জবাব দিল না, শুধু সেই তার চেনা নরম হাসিটা হেসে ধীরে ধীরে অনুর দিকে হাঁটতে লাগলো। অনু চোখের কোণা দিয়ে দেখে ফেলেছে যে অহিত আসছে, কিন্তু সে মুখ উল্টো করে ঘুরিয়ে রাখলো। মনে মনে গজগজ করছে, আসুক আজ, তার সাথে কথাই বলবো না। এই অনুর রাগ ভাঙানো এত সহজ নয়। অহিত কাছে এসে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর অনুর দিকে তাকিয়ে খুব নরম স্বরে বলল, উঠো। কোনো উত্তর নেই। অহিত দাঁত চেপে ফের বলল, উঠো ওখান থেকে ইডিয়েট, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে নাকি এখানে ফেলেই চলে যাব? অনু মুখ গোমরা করে অন্যদিকে তাকালো। অহিত মাটিতে অনুর পাশে হাঁটু গেড়ে বসে পড়লো। অনুর গালে আদুরে হাত ছুঁয়ে বলল, এই যে আমার ছোট্ট পরিটা, রাগ করে গাছের নিচে লুকিয়ে থেকো না। এখানে দিনে দুপুরে ভূতেরা হানিমুন করে, যদি তোমায় তারা দেখে ফেলে তুলে নিয়ে গিয়ে পিকনিক করবে। এই বুড়ো বয়সে আমি আমার বউ হারাতে পারবো না, তাই চুপচাপ চলো আমার সাথে, চলো পাখি। অনু হাত সরিয়ে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আমি যাব না আপনার সাথে। আপনি জানতো কেন এসেছেন আমার সামনে? কে হয়ে আমি আপনার? আমি চিনি না আপনাকে, চলে যান এখান থেকে। অহিত হাসলো, ধীরে ধীরে অনুর পিঠে হাত দিয়ে কোলে তুলে নিল। অনু ঘাবড়ে গিয়ে অহিতের গলা জড়িয়ে ধরলো। কি করছেন? ছাড়ুন, আশেপাশের মানুষ তাকিয়ে আছে, তাছাড়া অহি আপু আর বাচ্চারা আছে, নামিয়ে দিন বলছি আমায়। চুপ করো বেয়াদ্দপ বউ, বাড়ি গিয়ে ঝগড়া করব কেমন? স্বামী স্ত্রীর প্রাইভেট বিষয় লোক সম্মুখে মানায় না। তাহলে আমায় কোলে নিয়েছেন কেন? এখন বুঝি মানাচ্ছে? ঝগড়া আর কোলে নেওয়া দুটো আলাদা বউ। এখন আমি যাকে কোলে নিয়েছি সে মানুষটা নাকি আমায় চিনে না, আমায় স্বামী হিসেবেও অস্বীকার করছে, তাই মানসিক রোগী ভেবে কোলে তুলে নিলাম। এটাই মানবতা গো। অনুর আগে অহিদের বুকে ঘুষি মারতে থাকে। কি আমি পাগল? না, তাহলে বললেন যে পাগলি তুমি, আমার পাগলি বউ। অহিত আর কোনো কথা না বলে অনুকে কোলে নিয়ে হাঁটছে। অনুর মুখে এখনো গোমরামি, কিন্তু বুকের ভেতরটা নরম হয়ে আছে। পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখলো বেঞ্চে অহি আর অব্র পাশাপাশি বসে আছে। দুজনের চেহারায় লজ্জা, খুশি আর বহুদিনের আগ্রহ একসাথে জমাট বেঁধে আছে। অহিত তাদের সামনে দিয়ে যাওয়ার সময় বলল, সবাই গাড়িতে গিয়ে ওঠো, আমি এই বাচ্চাকে নিয়ে যাচ্ছি। রাত অনেকটা গড়িয়ে গেছে। গাড়ি থেকে নামতেই অনুর কোলে ঘুমিয়ে থাকা আরিয়ানের মাথাটা একটু নড়লো। অহিত দ্রুত এগিয়ে এসে বলল, দাও আমি নিই, তোমার হাত ব্যথা হয়ে গেছে। অনু আলতো করে ছেলেকে অহিদের কোলে তুলে দিল। অহিত খুব সাবধানে বুকের সাথে জড়িয়েই আরিয়ানকে নিয়ে ঘরে ঢুকলো। অনু পেছন পেছন হাঁটছে, না চাইতেও বাপ ছেলেকে দেখে মনে মনে হাসছে। ঠোঁটের কোণে কোনো এক কারণে শান্তি, তবুও মুখে এখনো অল্প গোমরা ভাব চেপে আছে। রুমে ঢুকতেই অহিত বিছানার উপর আরিয়ানকে শুয়ে দিল। পাশ থেকে অনু বলে উঠল, আরিয়ানকে ঠিকমতো কম্বল দিয়ে ঢেকে দিন, ঠান্ডা লাগবে তো। অহিত অনুকে দেখে মুচকি হাসলো। অদ্ভুত মেয়েটা, সারাদিন নিজেই আরিয়ানের সাথে ঝগড়া করবে, বাচ্চাদের মতো মারামারি করবে, অথচ যত্ন নেওয়ার সময় এক চুলো কমতি রাখে না। ঠিক সময় গোসল, খাইয়ে দেওয়া থেকে শুরু করে ঘুম পাড়ানো সব অনু করে। হয়তো এটাই মা, কিন্তু অনুর স্বভাবটা আজও সেই বাচ্চাময় রয়ে গেল। অহিতের এই বাচ্চা অনুকেই ভালো লাগে, মাঝে মধ্যে একটু ধমক দিয়ে রাগানোর জন্য, তখন আবার নিজেই তাকে কাছে টেনে রাগ ভাঙাই। অহিত কম্বল টেনে ছেলের পায়ে গুজে দিয়ে তার কপালে চুমু খেলো। অনু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। অহিতের ছেলের প্রতি যত্ন তার বুকটা আলতো করে গলিয়ে দিচ্ছিল। অহিত অনুর দিকে ঘুরে তাকালো। এবার বলো, আমার উপর রাগের শেষ পরিমাণ কতটুকু রইল? অনু মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, জানি না। মানে একটু আগে যখন গাছের নিচে এতগুলো কথা বললেন তখন আমার ভালো লাগেনি, তাই রাগের পরিমাণ আরো যোগ হলো। অহিত ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে বলল, আরে ধুর পাগলি, গাছের নিচে রাগ ভাঙানোর জন্য একটু মজা করছি। তুমি তো আমার আদুরে বউ, পাগল হতে যাবে কেন? যে পাগল বলেছে সে নিজেই তো তার ছেঁড়া, যেমন আপনি তার ছেঁড়া। আমার কাছে আসবেন না ভুলেও, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার ওই অসভ্য বুকে মাথা না রাখলে আমার কি হবে? কিছু হবে না, সরুন সামনে থেকে, ঘুমাবো আমি। অহিত হঠাৎ অনুর খুব কাছে এসে দাঁড়ালো।
অনুর হাত ধরে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে বলল, রাগ করো না বউ, কান ধরছে, আর এমন করব না, একটু হাসো। অনু কোনো উত্তর দিল না, অশ্রু জলে চোখ দুটো ছলছল করছে। অভিমানে নিজেকে ছাড়িয়ে বারান্দার দিকে গেল অনু। অহিত দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেদিকে তাকিয়ে রইল। আকাশে মেঘ, চাঁদ ঢাকা পড়েছে কালো মেঘের আড়ালে। কুটকুটে অন্ধকার রাত, মৃদু ঠান্ডা বাতাসও বইছে, বারান্দায় জ্বলছে আলো। অনু বারান্দার গ্রিল ধরে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। অহিত পেছন থেকে অনুকে জড়িয়ে ধরে কাঁধের উপর থুতনি রাখে। শরীর খারাপ? অনু মাথা নাড়ে, না। অহিত অনুকে ঘুরিয়ে নিজের দিকে নেই। অনুর কপালে উঠতে থাকা চুল কানের পাশে গুজে দিয়ে আলতো করে ঠোঁট ছোঁয় সেখানে। অনু চমকে গিয়ে ড্যাব ড্যাব করে অহিতের দিকে তাকায়। অহিত নিজের কপালের সাথে অনুর কপাল ছুঁয়ে মৃদুস্বরে বলে ওঠে, বউ। অনু চমকে ওঠে সেই ডাকে। এটাই তো সেই চিরচেনা ডাক, যে ডাকটা অনুর মনে তোলপাড় শুরু করে দেয়। ভুলে যাই এই কালের সমস্ত অনুভূতি, শুধু মাথার মধ্যে ঘুরঘুর করে অহিতের থেকে শোনা সেই বউ ডাক। অহিত বাঁকা হেসে আবার ডাকলো, বউ। সরি বউ, তখন অফিস থেকে ফিরে আমার মাথাটা ঠিক ছিল না, তাই রেগেছিলাম। তুমি কাছে আসায় রাগ তোমার উপর দেখিয়ে ফেলেছি, সরি জান। আর এমন হবে না, এবারের মতো এই বুড়ো স্বামীকে মাফ করে দেওয়া যায় না? আমার বুকে যে ব্যথা হচ্ছে তোমাকে কষ্ট দিয়ে, এই বুকটাকে একটু শান্তি দাও জান। আর কত অভিমান করে থাকবে? অনু আচমকা অহিদের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শক্ত করে। অহিদ মুচকি হেসে অনুকে জড়িয়ে ধরে। অনু কাঁদো কাঁদো হয়ে নাক টেনে টেনে বলে ওঠে, এই বুক শুধু আমার, এটার ভাগ আমি কাউকে দেব না। এবং আজ তো আপনিও আমার, আপনাকে ছাড়া আমি সারাদিন ছটফট করি, তাই তো আপনি আসার সাথে সাথে জড়িয়ে ধরি, একটু শান্তি পাই, আর আপনি বিরক্ত হন। অহিত অনুকে কোলে তুলে বিছানায় নিয়ে এসে শুয়ে দিল আরিয়ানের পাশে। অনুর গায়ে কম্বল টেনে দিয়ে তার কপালে চুমু খেলো, তারপর সে নিজেও তার পাশেই শুয়ে পড়লো। অনুকে জড়িয়ে ধরে বলল, বিরক্ত হই না বউ, আমি তখন দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি পাই, মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি। তুমি আসো, ছেলে আছে, তখন আমার আর কি লাগে? অনুর গাল একটু লাল হয়ে গেল, সে নিচের দিকে তাকালো। অহিত আস্তে করে তার চিবুকটা ধরে মুখটা উপরে তুললো। আমার দিকে তাকাও অনু। অনু ধীরে ধীরে তাকালো, চোখে নেই কোনো অভিমান, শুধু রয়েছে একরাশ মুগ্ধতা। অহিত বলল, তুমি আমার সাথে ঝগড়া করো, মারো, চেঁচামেচি করো, অভিমান করো, আমি সব মেনে নেব, কিন্তু এই চোখে যেন পানি না দেখি, এটা আমার সহ্য হয় না অনু। অনুর গলা আটকে গেল, সে খুব নরম স্বরে বলল, আপনি রাগ করলে আমি ভয় পাই। অহিত তার হাত ধরে নিজের বুকে চেপে ধরে শান্ত স্বরে বলল, এই বুকে তোমার জন্য কোনো ভয় জমা নেই, এখানে শুধু তোমার জন্য ভালোবাসা জমা আছে। অনুর চোখ ভিজে উঠলো, সে অহিতের বুকের উপর মাথা রাখলো। অহিত তার মাথায় হাত বুলিয়ে বলল, আরিয়ানের মতো আর একটা ছোট্ট পাখি চাই আমার, হয়তো এবার মেয়েটা তোমার মতো হবে। অনু থমকে গিয়ে মুখ তুলল, কি আবার? হ্যাঁ, তোমাদের দুজনকে নিয়ে আমার রুমটা ছোট লাগে, তাই আর একটা ছোট্ট মানুষ চাই, যে আমাদের ঘরটা আলোকিত করবে। অনু লজ্জায় হেসে ফিসফিস করে বলল, আপনার মাথা ঠিক আছে? অহিত হেসে উত্তর দিল, না, তোমার প্রেমে পড়ে অনেক আগেই মাথা খারাপ হয়ে গেছে। অনুর হাসি পুরো রুম ভরিয়ে দিল। বিছানার উপর শুয়ে থাকা আরিয়ান একটু নড়ে চড়ে উঠে মুচমুচে স্বরে বলল, মাম্মা। দুজনই ছেলের দিকে তাকিয়ে গেল। অনু আরিয়ানের পাশে ঘুরে মাথায় হাত বুলিয়ে দিল। অহিত কাছে এসে দুজনকেই এক